স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন পাবলিক পার্লামেন্টে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন চারজন অতিথি। আমার হাতে ডানে আছেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল, আছেন ইউজিসি সদস্য এবং ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল মামুন। আমার হাতে বামে আছেন এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। আপনাদের চারজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, পাবলিক পার্লামেন্টের আমাদের আজকের বিষয় ন্যায় বিচার, প্রত্যাশা ও প্রাপ্তি। স্টুডিও আলোচনা শুরু করতে চাই মোহাম্মদ শিশির মনির আপনাকে দিয়ে। শিশু রামিসা ধর্ষণ এবং হত্যায় সোহেল রানা এবং স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড মাত্র 19 দিনে 6 কার্যদিবসে রায় হলো। উচ্চ আদালতেও যেন এই বিষয়টি দ্রুত নিষ্পত্তি হয়, কারণ বলাই হয় যে অনেক রায় হয় কিন্তু দিন শেষে বছরের পর বছর চলে যায়, রায়টা কার্যকর হয় না। যদিও আইনমন্ত্রী আশ্বস্ত করেছেন যে 3 মাসের মধ্যেই রায় কার্যকর আসা। আসলে কি এই রায় দ্রুত কার্যকরে আইনগত বিষয়ে কোনো খুব দীর্ঘসূত্রিতার মধ্যে পড়ে যাবে এরকম শঙ্কা থাকে কিনা, এবং আসলে চাইলে পদক্ষেপ নিলে খুব দ্রুত এই রায় কার্যকর করা সম্ভব কিনা? আপনার এই প্রশ্নের উত্তর দিতে গেলে আগে প্রসেসটা বুঝতে হবে। প্রসেসটা কি? এখানে যে মৃত্যুদণ্ড হয়েছে এটা কোনো সাজা হয়নি এখনো। এটাকে আইনের ভাষায় বলে 374 অফ দি ক্রিমিনাল প্রসিডিউর কোড। যে মৃত্যুদণ্ডই দেখ না কেন লোয়ার আদালত, এই মৃত্যুদণ্ড নয় আনলেস ইট ইজ কনফার্মড বাই দি হাইকোর্ট, এবং 7 দিনের মধ্যে এটা হাইকোর্টে আসবে। আসলে পরে একটা আপিল ফাইল হবে। এই আপিলটা এক সময় পেপার বুক করার জন্য বিজি প্রেসে যাবে। বিজি প্রেস থেকে অথেন্টিকেটেড হয়ে পেপার বুক তৈরি হয়ে আসলে পরে এগুলো আসবে ডেথ রেফারেন্স সেকশন নামে একটা সেকশন আছে, এখানে আসবে। এইখান থেকে সালের ক্রম অনুযায়ী প্রধান বিচারপতি ডেথ রেফারেন্স কোর্ট বলতে স্পেশাল কোর্ট আছে, ওখানে ডিস্ট্রিবিউট করবেন। নর্মালি আমরা এখন 2018 সালের 19 সালের ডেথ রেফারেন্স কেস চলছে। এখনও প্রায় 7-8 বছরের ব্যাকলগ আছে। এখন এই মামলাটাকে ফাস্ট ট্র্যাক করার জন্য আজকে দেখলাম মাননীয় প্রধান বিচারপতি নারী শিশু সংক্রান্ত বিশেষ একটা বেঞ্চ আগামীকালকে থেকে দায়িত্ব পালন করবেন। ইট ইজ এ গুড ইনিশিয়েটিভ ফাস্ট ট্র্যাক করার জন্য, কিন্তু একটা আদার সাইডও আছে। আপনি 1-2টা মামলাকে ফাস্ট ট্র্যাক করছেন, কিন্তু ডেথ রেফারেন্স প্রায় 1250 এখন পেন্ডিং আছে হাইকোর্ট ডিভিশনে। 2018 সালের মামলাও পেন্ডিং আছে, এবং সেই থেকে আজ পর্যন্ত যে মামলাগুলো পেন্ডিং আছে, অতীতে আমরা দেখেছি, আমরা সিনিয়রদের কাছ থেকে গল্প শুনেছি, খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, ওনারা আমাদেরকে বলতেন যে হাইকোর্টে একটা ডেথ রেফারেন্স আসলে আগে 6 থেকে 8 মাস সময় লাগতো ডিসপোজ করার ক্ষেত্রে। এখন আমরা প্রায় 7 বছরের অধিক ব্যাকলগে আছি। এটার পিছনে দুটো কারণ। এক হলো পর্যাপ্ত পরিমাণ হাইকোর্টে বেঞ্চেস নাই, যে বেঞ্চেসগুলোকে এই মামলাগুলো ডেডিকেটেড ওয়েতে শুনানি করতে পারে। আবার এট দ্য সেম টাইম নিম্ন আদালত থেকে মৃত্যুদণ্ড দেওয়ার সংখ্যা এত বেশি যে কয়টা ডিসপোজ করে তার চেয়ে 3 গুণ এসে জমা পড়ে। ফলে ডে বাই ডে ব্যাকলগ বাড়তে বাড়তে এই পরিমাণ আসছে। ধরেন হাইকোর্টে একজন মানুষের মৃত্যুদণ্ড কনফার্ম হলো, পরবর্তী স্টেপ কি? তাকে আপিল বিভাগে যেতে হবে। আপিল বিভাগে একটা মাত্র বেঞ্চ, মাত্র 5 জন বিচারক আছেন, 2টা বেঞ্চ করার কোনো স্কোপ নাই। সেখানে মামলার সংখ্যা যে পরিমাণ আছে, একজন বিচারকের ঘাড়ে প্রায় 6440টা মামলা পড়ে। এখন এর মধ্যে আপনি ফাস্ট ট্র্যাক করতে পারবেন। আমাদের আপিল বিভাগে 2012 সাল, 2013 সাল, 14 সালের মৃত্যুদণ্ডের মামলা এখনও পেন্ডিং অবস্থায় আছে, আমরা শুনানি করতে পারছি না বিকজ অফ ব্যাকলগ। এই সব কিছুকে বাইপাস করে 1-2টা মামলাকে আপনি যদি ফাস্ট ট্র্যাক করেন, আপনাকে সিস্টেমেটিক পরিবর্তন করলে দ্যাট কুড হ্যাভ বিন ইজিয়ার, তাহলে সেটা কি হওয়া উচিত? আমি আজকে একটা প্রস্তাব দিয়েছি, আমি মাননীয় আইনমন্ত্রীকেও বলেছিলাম, হাইকোর্ট বিভাগ থেকে এবং সুপ্রিম কোর্ট থেকে আপনারা 10-15 জন লয়ারকে পিক করেন, কিংবা সেশন জাজ থেকে 10-15 জন লয়ারকে পিক করেন যাদের এই সমস্ত মামলা পরিচালনার অভিজ্ঞতা আছে। তাদেরকে বিশেষভাবে অনারারি বিচারক হিসেবে 1 বছরের জন্য অ্যাপয়েন্ট করেন, করে এই যে 1200-1250 মামলা এখানে নিষ্পত্তি আছে, এই সবটাকে ব্যাকলগটাকে ক্লিয়ার করেন, এবং এই 1-1.5 বছর পরে এই সমস্ত বিচারক অটোমেটিক্যালি অনারারি পদ আর থাকবে না, তারা আবার ওকালতিতে চলে আসবেন। অতীতে আমরা দেখেছি পৃথিবীর বিভিন্ন জায়গায় এইভাবে ব্যবহার করা হয়। যদি করতে পারেন তাহলে দুটো হবে, সিস্টেমেটিক চেঞ্জ হবে, গুরুত্বপূর্ণ মামলাগুলো ফাস্ট ট্র্যাক হবে। আর না হলে কেউ বলতে পারে যে দিস মামলা ইজ সুপার ফাস্ট, আর কেউ বলতে পারে আমার মামলা তো 7 বছর 8 বছর কোনো খবর নেই। যে কথাটা বলা হচ্ছে শুধু আলোচিত হলেই, ভাইরাল হলেই দিন শেষে দ্রুত এই আর্গুমেন্ট করবে। হ্যাঁ,
তাহলে প্রশ্ন আসবে, তাহলে আমাকে ভাইরাল হতে হবে। সেটাই আরও প্রশ্ন, আচ্ছা বলেন তো, বিচার করা কি মাননীয় প্রধানমন্ত্রীর কাজ? বিচার করে কি বিরোধী দলীয় নেতার কাজ? বিচার ইনভেস্টিগেশন করবে পুলিশ, বিচার করবে কোর্ট। কিন্তু আমরা যখন এটার মধ্যে অধিকতর ইনভলভ হই, গুরুত্ব পাচ্ছি, যেটার মধ্যে ইনভলভ হব না সেটার কি হবে? তাহলে তো একটা ডিসক্রিমিনেশনের প্রশ্ন আসবে, আস্তে আস্তে বঞ্চনার মাত্রা বাড়তে থাকবে। এগুলোকে আইনের দৃষ্টিতে বলে ডিপ্রাইভেশন। এই ডিপ্রাইভেশন থেকে হতাশার জন্ম হয়। ফলে আমি এক্সপেক্ট করব, সাজেশন দিব, বিশেষভাবে উদ্যোগ নেন, অতীতের গুলোকে ক্লিয়ার করে দেন, রামিসাদেরকে ফাস্ট ট্র্যাক করেন, তাহলে ইট উইল বি অ্যাকসেপ্টেবল মেকানিজম। আমরা সেই প্রত্যাশা রাখি। অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল মামুন, এই যে রায় হয়ে যাওয়ার পরও রায় কার্যকরে যে একটি যে দীর্ঘসূত্রিত এবং যে একটি দীর্ঘ প্রক্রিয়ার কথা বলছিলেন মোহাম্মদ শিশির মনি, এবং আমি যে কথাটা বলছিলাম, এবং অনেকে কিন্তু বলেন যে এই যে আমরা একজন রামিসাকে নিয়ে আলাপ করছে, কিন্তু ধর্ষণ কিন্তু হচ্ছে, প্রতিদিনই হচ্ছে, ওই যে আলোচিত না হলে, ভাইরাল না হলে টনক নড়ে না এবং মামলায় গতি পায় না এই জায়গাতে। এবং এটি তো নিঃসন্দেহে একটি উদাহরণ হয়ে থাকলো, আমরা যেটা বলছিলাম যে এটি যেন এমন একটি রায় হয় যে সবার জন্য দৃষ্টান্ত হয়ে থাকে, দৃষ্টান্ত হয়ে থাকলো কিনা। না, দৃষ্টান্ত শব্দটা থেকে শুরু করি যে আইনের এই কোনো অপরাধের পরে তখন দৃষ্টান্ত স্থাপন জন্য বিচার তো একটা থাকে, দৃষ্টান্তটা স্থাপন করা হয় যেন এ ধরনের অপরাধ আর না ঘটে। এবং সেখানে 19 দিনের মধ্যে একটি রায় অবশ্যই মাত্র 6 কার্যদিবস। শিশির যে কথাটা বললো এটা ঠিক, যে আমাদের যে বিচারিক প্রথা প্রচলিত নিয়ম তাতে এই দীর্ঘসূত্রিতা আছে। অ্যাট দি সেম টাইম কয়েকটা সাজেশনও দিল। আমার ধারণা যে যদি এটা নিয়ে আর আলোচনা হয়, বিচার বিভাগে পর্যালোচনা হয়, নিশ্চয়ই কোনো পদ্ধতি বের হয়ে আসবে। কিন্তু দৃষ্টান্ত শব্দটা গুরুত্বপূর্ণ, যে একটা দৃষ্টান্ত তৈরি হলো যে এ ধরনের ঘটনা ঘটলে অবশ্যই নৃশংস, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, সেই দৃষ্টান্তটা এই সরকার সৃষ্টি করতে পারলো। আমি তো দুইটা ঘটনা দিই, উদাহরণ দিই যেটাতে দৃষ্টান্ত সৃষ্টি করা যায়নি। যেমন তনু হত্যাকাণ্ডের কথা আমরা সবাই জানি এবং অত্যন্ত নৃশংস, যেটা শিশিরও বললো যে এ ধরনের ঘটনাগুলোর বিচার হয়। কিন্তু আমরা কিন্তু এই ফ্যাসিস্ট শাসনামলে দেখেছি যে অনেক আলোচনা, অনেক সমালোচনা, অনেক আন্দোলন, অনেক বিক্ষোভের পরেও তনু হত্যাকাণ্ডের কিন্তু বিচার হয়নি, দৃষ্টান্ত সৃষ্টি করা যায়নি। 10 বছরে, আমি যদি ঠিক মনে থাকে, আমাদের 6টি সংস্থা বা বিভিন্নভাবে পুলিশ বা তৎসংশ্লিষ্ট সংস্থাগুলোর 6 জন তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন হয়েছে। কিন্তু আমরা জানি যে যেহেতু একটি বিশেষ বাহিনীর সদস্য তারা ছিল, সেজন্য গ্রেপ্তার করা যায়নি। আবারও এই সরকার এসে কিন্তু সেই দৃষ্টান্তটা স্থাপন করলো, দায়িত্ব নেওয়ার মাত্র 3 মাসের মধ্যে, আসলে তখন বোধহয় 1 মাস, আমি এক্স্যাক্টলি এই মুহূর্তে ভুলে যাচ্ছি বলতে, সেখানে কিন্তু আরেকটা দৃষ্টান্ত সৃষ্টি করেছে। যে ধরনের ঘটনা ওই সময় চাঞ্চল্যকর ছিল, কিন্তু দৃষ্টান্ত সৃষ্টি করা যায়নি, কিন্তু এখন এসে আরেকটা দৃষ্টান্ত সৃষ্টি করা গেল, একটা মেসেজ দেয়া যে অপরাধী যত বড়ই হোক না কেন, যে কোনো ধরনের অপরাধী, তাকে বিচারের আওতায় আনা যায়। এটাও কিন্তু উল্লেখ করার মতো ঘটনা। আমি আরও 2-3টা ঘটনা আপনাকে বলি। যেমন নুসরাত জাহান রাফি ওই সময় আওয়ামী লীগের সময় একটা বড় আলোচিত বিষয় ছিল এবং 6 মাসের মধ্যে বিচার হওয়ার কথা ছিল, সেটা শেষ হয়নি। আরও একটা ঘটনা যদি মনে থাকে, একেবারে খুব ধিকৃত একটি ঘটনা, নোয়াখালীর যে ঘটনাটা, গৃহবধূ, এবং তাকে পরবর্তীতে বিচার তো আলোচিত ছিল, খুবই আলোচিত ছিল। তখন সোশ্যাল মিডিয়া এতটা না থাকলে তোলপাড় ছিল, বিচার কিন্তু হয়নি। উল্টো আসামিরা বেরিয়ে এসে হুমকি দামকি দিয়েছে বা ওই পরিবারটিকে নিঃশেষ করে ফেলার চেষ্টা করা হয়েছে। সো যেটা দিয়ে শুরু করেছিলেন যে আইনি দৃষ্টান্ত স্থাপন করাটা জরুরি, যেন আর অপরাধের বিস্তার না ঘটে বা অপরাধের একটা মেসেজ পায় যে এ ধরনের ঘটনা ঘটলে একটা মানুষ শাস্তি পায়। যেমন আপনাদের লিফটে আজকে যখন আমি উঠছিলাম, আপনাদের একজন স্টাফ আমাকে বলছিল যে স্যার, এই ধরনের বিচারগুলো যদি করা যেত, হয়তো বা মৃত্যুদণ্ড কার্যকর করতে সময় লাগবে, কিন্তু এক্সাম্পলটা সৃষ্টি করা যায়, এবং তাকেও কিন্তু নিশ্চয়ই দোলা দিয়েছে জন্য সে আলোচনাটা করেছে। এখন যেটা শুধুমাত্র একটা দৃষ্টান্ত না, এটা একটা মানসিকতা বা এটা একটা গুডউইল বা একটা কমিটমেন্ট, সেটা কিন্তু আমি যে দুটো উদাহরণ দিলাম, খুব চাঞ্চল্যকর ঘটনা, কিন্তু তখন দৃষ্টান্ত সৃষ্টি করা যায়নি, এখন দৃষ্টান্ত সৃষ্টি করা গেছে। যেটা ফোবিয়া থেকে যেটা বের, অবশ্যই আন্তরিক, আর যেটা থেকে বের হওয়া দরকার সেটা হচ্ছে যে হ্যাঁ, যে চাঞ্চল্যকর হলেই দৃষ্টান্ত সৃষ্টি হবে বা না হবে সেটা গুরুত্বপূর্ণ, বা আমার উচ্চপদস্থ কেউ থাকলে বা কোনো দলের হলে দৃষ্টান্ত সৃষ্টি হবে, অন্যখানে হবে না, সেটা না। আমরা চাই যে এ ধরনের ঘৃণিত অপরাধ, এ ধরনের দ্রুত বিচার আইনে আসুক। হ্যাঁ, হয়তো বা শিশির একটা ভালো ব্যাখ্যা দিয়েছে, আমরা হয়তো বা না বুঝে বা ইমোশনালি আমরা বলছি, আইনের প্রতি আমাদেরকে শ্রদ্ধাশীল থাকতে হবে। একটা ডেথ সেন্টেন্স কার্যকর হলে প্রত্যেকটি স্টেপ তার ফুলফিল করতে হবে। এই ধরনের উদাহরণ সৃষ্টি করতে পারলে আমি সমাজবিজ্ঞানের ছাত্র হিসেবে যেভাবে দেখি যে তাদের অবশ্যই অপরাধ প্রবণতা কমবে এবং ভয় ধরবে মানুষের মধ্যে। জি, আবার আপনার কাছে আসবো। এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, যে দৃষ্টান্ত তৈরি করা, ভয়
ভয়ের জায়গাটা ইয়ে করা এবং এই মামলা রায়ের যে পর্যবেক্ষণ, যে প্রতিটি পৃষ্ঠা বেদনা, ক্ষোভ, উদ্বেগ এবং ন্যায় বিচারের প্রত্যাশায় পরিপূর্ণ, এই যে ঘটনার পর যে পুরো দেশ জুড়ে এক ধরনের আলোড়ন এবং এই যে রায়, কীভাবে দেখছেন? আপনি দেখেন রামিসার মৃত্যুর পর তার বাবার যে স্টেটমেন্টটা ছিল, বলেছিল যে আপনারা আজকে রামিসার জন্য অনেক কিছু করছেন, কালকে যখন আরেকটা ঘটনা ঘটবে তখন কিন্তু রামিসার কথা আপনারা ভুলে যাবেন। দেখেন আমাদের এই মনে পড়ে যে ওই যে ঐশী একটা মেয়ে তার মা এবং বাবাকে মেরে টুকরো করে ইয়েতে ফেলেছিল, মগবাজারের সম্ভবত ঘটনা ঘটেছিল। এটা নিয়ে ব্যাপক তোলপাড় হয়েছিল। মানে এগুলো তো আমাদের একদম হৃদয় কাঁপিয়ে দেওয়ার ঘটনা যে একটা মেয়ে তার মা বাবাকে হত্যা করবে। আরেকটা ঘটনা ঘটেছিল আপনার 2020 সালে শিশু সামিউল নামে একটা বাচ্চার কথা মনে আছে, যে প্রেমিকা অর্থাৎ মা এবং প্রেমিকা মিলে শিশুটাকে হত্যা করে। এগুলো নিয়ে কিন্তু ভূমিধস আলোচনা আমাদের এখানে হয়েছে। রামিসা হত্যা নিয়ে যেভাবে কম্পন হয়েছে, এগুলো প্রত্যেকটা এরকম অন্তত প্রতি বছরও 2-4টা ঘটনা আছে যেগুলোতে আমাদের একদম অন্তরাত্মা কেঁপে উঠেছিল, দেশকে নাড়া দিয়ে দেয়। হ্যাঁ, মানে ধরেন মা নিজের মেয়েকে মারবে, মেয়ে তার বাবা মাকে মেরে ফেলবে, মানে এই ধরনের ঘটনা তো আমাদের। কিন্তু এখনো কি ঐশীর ফাঁসি কার্যকর হয়েছে? হয় নাই। অ্যাডভোকেট শিশির মনি যেটা বললেন যে এখন ওই যে বলে না, একটা ঘটনা আসে আমরা সতর্ক হই, অনেক কিছু ফাস্ট ট্র্যাকের কথা আসছে এখন, কিন্তু মানে এখন আপনি যদি প্রায়োরিটি বিচার করেন, আমি তো মনে করি ঐশীর বিচারটা মানে একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার ছিল, কারণ এই জেনারেশনের ছেলে মেয়েদের কিন্তু আমরা উৎকণ্ঠিত। যাবজ্জীবন সাজা হয়ে গেছে, ফাঁসি পরে আবার যাবজ্জীবন হয়ে গেছে, তাই না? তো এনিওয়ে আমি যেটা বলছি যে এই জাতীয় ঘটনাগুলো একটা ঘটনা ঘটে কিন্তু আমরা ভুলে যাই। যেমন এই যে ঐশীর হয়তো রিডিউস হয়ে গেছে, কিন্তু এটা আর আমাদের মধ্যে জানা নেই, কিন্তু ওই সময় মনে হচ্ছিল যে ঐশীর ফাঁসির জন্য মানে মানুষ রাস্তায় নেমে আসবে এরকম ঘটনা। এখন যে কথাটা আমরা জানলাম যে এই যে স্টেজগুলো পার হয়ে হয়ে আমাদেরকে বিচার ব্যবস্থা যেতে হয়, এই জন্যই তো আমাদের বিচার বিভাগ সংস্কারের কথাটা আসছে। এই জন্যই আসছিল যে আমাদের এই যে হাজার হাজার মামলা ঝুলে থাকে, হাজার হাজার মামলার গতি মানে জট থেকে ছুটানো যায় না, আমাদের আইনজীবীদের এই নানা রকমের অভাব অভিযোগ আছে, আইনের মারপ্যাঁচ আছে, আবার দীর্ঘসূত্রিতা আছে, আবার আমাদের নানা রকম বন্ধ ছুটি নানা ব্যাপার। আজকে দেখলাম হাইকোর্টের ব্যাপারে একটা কথা এসেছে যে হাইকোর্টে তো বড় লোকদের মামলার মানে চাপে গরিব লোকদের মামলা তো শোনারই সুযোগ থাকে না। কারণ আপনি জানেন নানাভাবে মেনশন করে মামলা আগানো যায়, পেছানো যায়, নানা রকম পরিস্থিতি আছে। যদিও হয়তো এখন অনেকগুলো টেকনোলজি ব্যবহার করে এক ধরনের অনলাইন সিস্টেমে অনেক কিছু ফাস্টার হয়েছে, আমি যতটুকু জানি, হয়তো কতটুকু কার্যকর আসে জানি না। কয়েকটা কথা গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে এই ধরনের ঘটনায় জনরোষ সৃষ্টি হবে, জনগণের চাপ তৈরি হবে, জনগণের চাপে প্রধানমন্ত্রী যাবেন, ওয়াদা দিবেন, এটারও দরকার আছে। আবার এটা যাতে লোক দেখানো না হয়, যেমন এই যে এখন একটা সমস্যা হয়েছে বলে কিন্তু সমাধানের পথটা বেরোচ্ছে, সমাধানের পথ বেরোতে হবে যে ঠিক আছে এটাকে প্রায়োরিটি দেন, বাট একই ধরনের মামলা যতগুলো আছে সবগুলো থেকে এইভাবে প্রায়োরিটাইজ করেন। এবং যে কথাটা বলা হয় যে আমরা এই যে আমাদের দেশে মানুষ তো একটু ধর্মপ্রাণ, কথায় কথায় বলে এই ধরনের ঘটনা ঘটলে দেখবেন দাবি উঠে যে প্রকাশ্য শাস্তির ব্যবস্থা করতে হবে। আমাদের এখানে তো প্রকাশ্য শাস্তি হচ্ছে। এই যে আজকে রামিসা হত্যার আলোচনা হচ্ছে, চুলচেরা বিশ্লেষণ হচ্ছে, এটা প্রকাশ্য বিচার না, এটা তো প্রকাশ্য বিচারই হচ্ছে। এক ধরনের সবাই কনসার্ন হচ্ছে, সবাই জানাজানি হচ্ছে, যুক্তিতর্ক কি হচ্ছে, জেরা কি হচ্ছে, কে কি বলছে, এই কথাগুলো তো পাবলিকলি আলোচনায় আসছে। সমস্যা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে এই যে চাপা পড়ে যায়, এরপর আমরা কেউ আর খোঁজ রাখি না। কালকে হয়তো আরো একটা দুর্ধর্ষ ঘটনা ঘটবে। আজকে তো প্রধানমন্ত্রী একা গিয়েছেন বা সরকারি দল গিয়েছে, এরপর হয়তো দেখবেন প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা সবাই একসাথে যাবেন, এরপরে বলা হবে যে 20 দিনের মধ্যে বিচার করতে হবে, কিন্তু এরপর তো আবার ওই যে মানে জটলাটা যেটা আছে সেই জটলার মধ্যে আমরা পড়ব। এই জন্য আমাদের আলাদা আলাদা করে, একটা তো আমরা বিপদগ্রস্ত আছি বিচার বিভাগ নিয়ে, যে সরকার যখনই আসে তখন বিচার বিভাগ সরকারের হয়ে যায়। আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের, বিএনপি আমলে বিএনপির, অন্তর্বর্তীকালীন সরকারে কিছু বিএনপির, কিছু আওয়ামী লীগের, কিছু জামাতের, কিছু এনসিপির, এভাবে ভাগাভাগি হয়েছে। এই জায়গাটার যদি চূড়ান্ত ফয়সালা না হয় সেটা এক ধরনের, কিন্তু এই ধরনের অপরাধপ্রবণ যে সমস্ত মামলাগুলো, অপরাধপ্রবণ যে সমস্ত বিষয়গুলো আছে, এগুলো তো আমাদের কাউকে আমরা আলাদা করতে পারছি না। এগুলোর জন্য আমরা সকলেই মানে সিরিয়াস হচ্ছি। এখানে আমি যেটা মনে করি, শিশিরমণি যেটা বলেছেন, এখানে পাভেল ভাই আছেন, উনি সরকারের নীতি নির্ধারকদের একজন,
মামুন ভাই আছেন, ওনারা ভয়েস রেজ করেন, উনি শুধু শিক্ষক না, উনি মানবাধিকার কর্মী হিসেবে কাজ করেন, আমরা রাজনীতি করি রাজনৈতিক কর্মী হিসেবে। আমি মনে করি এই সমস্যাগুলো সামনে আনা উচিত। একটা জায়গা ঠিক হওয়া উচিত যে চূড়ান্তভাবে আপিলেট ডিভিশনের ফয়সালা পাওয়ার পরে কতদিনের মধ্যে আমরা এটাকে রায়টা কার্যকর করব। কারণ আপনি বিচার করলেন, হইল না, তাহলে কি হবে? আপনি দেখবেন 5ই আগস্টের পরে কিন্তু 2-3টা জেলখানায় প্রচুর লোক কিন্তু জেল থেকে বেরিয়ে গেছে, এবং নরসিংদীতে যে জেল থেকে যারা পালিয়ে গেছে এখানে কিন্তু আমরা এখনো জানি না কতজনকে খুঁজে পাওয়া গেছে, কতজন ফেরত আসছিল। তো এখন ধরেন রামিসার বাবা এরকম একটা, মানে তার যদি বিচার না হয়, বিচার কার্যকর না হয়, কোনো একটা ক্রাইসিসে রামিসার বাবা, সরি রামিসার খুনি নাম কি, জুয়েল না সোহেল রানা পালিয়ে চলে গেল, এরপর আমরা জানি না আর কোথায় কি হয়েছে। রামিসার ঘটনা নিয়ে কিন্তু আবেগ তখন আস্তে আস্তে কমে যাবে। এই জন্য রাষ্ট্রের এই দায় এবং রাষ্ট্রের এই দায়িত্ব আমাদেরকে খেয়াল করতে হবে। এখন যারা আমরা এগুলো নিয়ে কথা বলছি, পার্লামেন্টে এগুলো নিয়ে আলোচনা ওঠা উচিত। এবং আমি মনে করি রামিসা হত্যাকাণ্ডের বিষয়টা যত দ্রুত হয়েছে, এটাকে একটা মডেল সেট করা উচিত, যে এই ধরনের শিশু নারী হত্যার বিষয়টাতে যেহেতু আমরা সিরিয়াসলি এফোর্ট দিচ্ছি, এগুলোর ব্যাপারটা যাতে অন্তত 1 মাসের মধ্যে বিচার, এর ধরেন 2 মাসের মধ্যে তার সব কার্যক্রম শেষ করে 3য় মাসে গিয়ে যাতে এটা কার্যকর করা যায়। এটার জন্য কি কি করা দরকার, আমরা সেই ধরনের আইন বা সেই ধরনের প্রসেসে যাব, সেটাই তো যাওয়া উচিত আমি মনে করি। আবার আপনার কাছে আসবো অধ্যাপক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল। এই যে একটার ঘটনা ঘটলে আমরা আগেরটা ভুলে যাই, সেই জায়গায় রামিসা তো বটেই, এবং আরও যেসব আলোচিত ঘটনা ছিল, এইসব জায়গায় বিচারের এই যে দীর্ঘসূত্রিতা, জটলার জায়গাটা কিভাবে খোলা যায় সেই জায়গাটা, এবং দিন শেষে যে প্রশ্ন এলো রাষ্ট্রের দায় এবং দায়িত্ব। ধন্যবাদ। আমার মনে হয় যে এতক্ষণ যেটা শিশির মনির সাহেব কিংবা ডক্টর মামুন মঞ্জু সাহেব যেটা বলেছেন, সেই কথাগুলোর ভিতরে আমি আর পুনরাবৃত্তি করতে যাব, কারণ ওনারা ওনাদের আঙ্গিক থেকে যে বিশ্লেষণটা দিয়েছেন সেটি যথার্থ। আমি একটু অন্য জায়গায় যেতে চাই। সেটা হচ্ছে, দেখুন, সব মৃত্যুই সমান, সব হত্যাকাণ্ডই সমান, তাই না? রামিসা যেরকম তার অভাববোধটা তার বাবা মাকে প্রতিদিন তাদের ভিতরে একটা হাহাকার সৃষ্টি করে, তেমনি বাংলাদেশে এরকম হাজার হাজার পরিবার রয়েছে যে যাদের ভেতরে তাদের সেই প্রিয়জন হারাবার হাহাকারটা কিন্তু একই রকম আছে। আজকে দিনটা কিন্তু তাদেরকে সেই কষ্টের জায়গায় নিচ্ছে যে এই দ্রুততা কিন্তু তাদের ক্ষেত্রে প্রাপ্যতার জায়গাতে যেতে পারেনি, অর্থাৎ তারা কিন্তু এই প্রাপ্যতাটা অর্জন করতে পারেনি। এখন প্রশ্ন হচ্ছে কি, তাহলে কি ভবিষ্যতে দ্রুত বিচারের জন্য এই প্রবণতাটা আমরা অব্যাহত রাখবো, বা এই প্রবণতাটাকে আমরা বলবো যে এটাই হবে দ্রুত বিচারের মাপকাঠি, যে সোশ্যাল মিডিয়া যেখানে উচ্চকণ্ঠ হবে সেখানে দ্রুত বিচারটি হবে কিনা? আর আরেকটি কথায় যেতে চাই আমি, সেটা হচ্ছে যে এই বিচারের উদ্দেশ্যটা কি? এই সোহেল রানা বা স্বপ্নাকে আমরা ফাঁসি দিয়ে দিলাম, তাহলে কি বিচার হলো কিনা? আমরা বলছি যে দ্রুত বিচার এবং রায়ের কার্যকারিতা। প্রশ্নটা হচ্ছে যে এই দৃষ্টান্তমূলক শব্দটির কথা বারবার এই কারণে আসে যে দৃষ্টান্তটা অন্যকে যেন প্রতিহত করে, এরকম অপকর্ম করলে এই পরিণতিটা হয়। কিন্তু সমাজ যদি ঠিক এরকম কোনো বিষয়টাকে যদি নিশ্চিত করতে না পারে, তাহলে কিন্তু এই জায়গায় এটাকে দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে কিনা সেই জায়গাতে একটা প্রশ্ন থাকে। অর্থাৎ আমাদের সমাজের ভেতরে এই প্রবণতাটা দূর করার কাজটি এটি কিন্তু বিচারের একটা অংশ। আমি জানি যে রায় লিখবার সময় হয়তো যারা বিচারক তারা লিখবেন যে এই ধরনের অপকর্ম যেটা হয় এটা একটা আমাদের ঘৃণ্য একটা মানবিক বৈকল্য একটা পরিচয়, এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষের কাজ নয় যে এরকম একটা শিশুকে হত্যা করা বা তার সাথে এরকম অপকর্ম করবার চেষ্টা করা, এই তাকে শরীর থেকে তার মাথাটাকে বিচ্ছিন্ন করে ফেলার চেষ্টা, এই নৃশংসতা প্রকৃতপক্ষে আমাদের এমন একটা অবক্ষয়ের চিত্রটা তুলে ধরে যে আমরা সব পারি। অর্থাৎ আমাদের কাছে বিবেকবোধ, মানবিকতার ব্যাপারটা এত বেশি তুচ্ছ হয়ে গেছে। অর্থাৎ এই সকল বিচারের ক্ষেত্রে রায় তো একটাই, হত্যাকাণ্ডের ক্ষেত্রে ফাঁসি। তো এটার ক্ষেত্রে তো আমি তাই দেব, কিন্তু এটার ক্ষেত্রে যে অপরাধের যে অনুষঙ্গগুলো ছিল সেই অনুষঙ্গগুলো নিছক একটা হত্যাকাণ্ড নয়, এটি হচ্ছে একটা বিকৃত রুচির এমন একটা বহিঃপ্রকাশ যে রুচির ভেতরে আমার যেটা জানো সোহেল রানার ভেতরে এটার কোনো প্রতিক্রিয়া নাই, এর ভেতরে কোনো, যেমন আজকেও যেটা শুনেছি যে রায় ঘোষণার সময় তার ভেতরে কোনো প্রতিক্রিয়া আসেনি। তার কারণটা হচ্ছে যে এটা তাকে ওই অনুভূতি বা সেই অনুশোচনার জায়গাতে নিতে পারেনি। তো সেটা যদি তার কাছে না নেয়, তাহলে ওই রকম মানুষ যারা অসংখ্য সোহেল রানা আমাদের সমাজে যারা ঘুরে বেড়াচ্ছে, তার আরেকটি ঘটনা ঘটাবার জন্য উৎসাহিত হওয়ার মতন পরিস্থিতিতে চলে যেতে যেন না পারে, সেই অপকর্মটি ঠেকানোর যে জায়গাটিতে এখানে যদি রাষ্ট্র, সমাজ সামগ্রিকভাবে, রাষ্ট্র একা তো আর পারবে না, এটা
সকলে মিলে যদি এটি নিশ্চিত করতে না পারে তাহলে এই বিচারের রায় কার্যকর হয়েছে এই কথাটা বলা যাবে না। একটা মানুষের আপনি দেবেন ফেরত, কিন্তু তাতে কি রামিসা কি তার বাবা মার কাছে ফেরত আসবে না? তাহলে এই রামিসা ফেরত আসবে না এটা যেমন সত্যি কথা, এরকম আরও 10টা রামিসার পরিণতি যেন কোনো পরিবারকে ভুগতে না হয়, এটিকে নিশ্চিত করার মধ্য দিয়ে কিন্তু বিচারের প্রকৃত রায়ের কার্যকারিতা আমার মনে হয় যে ঠিক আমাদের সবাই মিলে অন্তত সেই জায়গাতে ফোকাস করা দরকার, যে শুধুমাত্র একটা মৃত্যুদণ্ড কার্যকর করার মধ্যে দিয়ে এই সমস্ত বিকৃত রুচির মানসিকতার যে হত্যাকাণ্ডের প্রকৃত বিচার হয় না। সে শুধু হত্যাকাণ্ড বলে না, এই ধরনের ঘৃণ্য কাজ হত্যাকাণ্ডের সমপর্যায়ে বিবেচিত হতে হবে। অর্থাৎ যদি তার সাথে যদি ওই পাশবিক নির্যাতনের অংশটুকুও থাকতো তাহলে রায় এটাই হতো, হত্যাকাণ্ড তার সাথে সংঘটিত হোক আর না হোক। অর্থাৎ আমাদের প্রকৃত মূল্যবোধের জায়গাতে এই জিনিসটা আসতে হবে যে সমাজে এই সমস্ত যেগুলো বৃক্ষ রয়েছে এগুলোকে সমূলে উৎপাদন করার মতন করে সমাজ ব্যবস্থার পরিবর্তন এবং শৈশব থেকে আমাদের পড়াশোনা, আমাদের নীতিবোধ, নৈতিকতা সব জায়গাতে এটা যেন অন্তর্ভুক্ত এভাবে হয় যে মানবিক মূল্যবোধের থেকে আমরা যেন কখনো বিচ্ছিন্ন না হই। যদি হয় তাহলে শুধুমাত্র দুটো একটা ফাঁসি কার্যকর করার মধ্যে দিয়ে বিচার প্রতিষ্ঠিত হবে, এটা আমি অন্তত। এই যে দিন শেষে 3 মাসের মধ্যে রায় কার্যকরের যে প্রত্যাশার কথা আইনমন্ত্রী বললেন, মানে এবং একই কথা ওখানে যায় যে যারা বছরের পর বছর ধরে যেমন শীর্ষ মনীষী বলছিলেন যে এই 2012 সালের ব্যাপারগুলো বিচারের জায়গাতে যান, তো 3 মাস আর এক জায়গায় 12 বছর। তো সুতরাং এই ব্যাপারটি তো একটা পরিবার তো 12টি বছর ধরে অপেক্ষা করছে যে তারা তাদের হত্যাকাণ্ডের বিচারটি পাবে। তো এই ব্যাপারটি যে জায়গায় থাকছে কি যে আমাদের মনে হয় যে দ্রুত তার সাথে তো অবশ্যই হতে হবে, তা না হলে যে ওনারা তো দুটো বলেন যে একটা যেমন বলেন যে ডিলেড, ডিনাইড, আমাদের মধ্যে হারিড, বারিড, এই ব্যাপারগুলো যেমন আছে, তো এই দুটোর মাঝামাঝি কোনো একটা জায়গাতে আমাদের তো অবশ্যই যাওয়া দরকার, যেটা অন্তত আমাদের তো স্মৃতি খুব বেশি সক্ষম না যে অনেকগুলো জিনিস অনেকদিন পর্যন্ত মনে রাখি। অর্থাৎ স্মৃতিটা জাগরুক থাকতে থাকতেই এটি কার্যকর হয়, এটা সেটা 3 মাস হোক কিংবা 1 বছর হোক, যেটাই হোক। এই সময় একটা ঘটনা ঘটলেই এই ঘটনাটা ভুলে যায়, আরেকটা ঘটনার জন্য অপেক্ষা করা যায় এই ঘটনাকে ব্লান করে দেবে, এরকম প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়ার যে একটা আমাদের ভেতর যে একটা জেলিফিশ প্রবণতা যে জিনিসটা আমাদের মধ্যে তৈরি হয়েছে, বা গোল্ডফিশ প্রবণতা যেটা আমাদের মধ্যে তৈরি হয়েছে, এই ধরনের স্মৃতি বিভ্রমের জায়গা থেকে আমরা যেন মুক্ত হয়ে প্রকৃতপক্ষে রায় কার্যকরণের অর্থে একটা মৃত্যুদণ্ড ঘটানো নয়, সমাজ থেকে অন্তত সেই চিন্তাভাবনার মৃত্যু ঘটানো যায় কিনা কার্যকারিতাটা আমরা এই জায়গায় দেখতে পারলে মনে হয় সমাজ সত্যিকার অর্থে সুরক্ষিত হবে। জি, মোহাম্মদ শিশিরমণি, একটু ছোট করে বিরতিতে যাব। 3 মাসের মধ্যে আসলে তাহলে মানে এই যে আইনমন্ত্রী যে প্রত্যাশার কথা বলছেন সম্ভব কিনা চাইলে? ইটস ডিফিকাল্ট, আমার ভিউ হলো ডিফিকাল্ট। আর আপনি যখন একটা জিনিসকে ফাস্ট ট্র্যাক করবেন আপনাকে সাইড এফেক্ট সম্পর্কে শুরুতে যেটা বলছিলেন খেয়াল রাখতে হবে। তাতে আপনি একটা ভালো কাজ করতে গিয়ে আরও 3টা ব্যাড এক্সাম্পল ক্রিয়েট করছেন কিনা ইউ হ্যাভ টু বি অ্যাওয়্যার অফ। তাহলে আলটিমেটলি ভাই সাহেব যেটা বললেন, আলটিমেটলি কি আপনি পানিশমেন্ট দেবেন তো কি জন্য? সোসাইটিকে আপনি অপরাধ ফ্রি করতে চান। এটা তো একটা সোশিওলজিক্যাল অ্যাসপেক্ট আছে, এটা শুধু লিগ্যাল অ্যাসপেক্ট না, এখানে সোশ্যাল অ্যাসপেক্ট আছে। তো সোশ্যাল অ্যাসপেক্টে আপনি যখন একটা অপরাধকে দেখেন তখন আপনি সোশ্যাল অ্যাসপেক্টগুলোকে লং টার্ম বিবেচনা করতে হয়। যেমন আমাদের দেশে বহু অপরাধ আছে পলিটিক্যাল কারণে হয়, বহু অপরাধ আছে করাপশনের কারণে হয়, বহু অপরাধ আছে আপনি ড্রাগের কারণে হয়, বহু অপরাধ আছে সোশিও সাইকোলজিক্যাল গঠন প্রক্রিয়া থেকে হয়। যেমন মঞ্জুভাই বলছিলেন যে ঐশীর ফাঁসি হল না কেন, ওখানে আমাদের হাইকোর্ট ডিভিশন বলছেন যে ঐশী ওয়াজ নট ইন রিয়েল স্টেট অফ মাইন্ড। তাকে ডেকে নিয়ে আসা হয়েছিল হাইকোর্টে, দ্যাট ওয়াজ এন এক্সাম্পল এর বিচার। সাধারণত আসামিকে তো হাইকোর্টে ডাকা হয় না, কিন্তু ওই ডেথ রেফারেন্স শোনানোর জন্য হাইকোর্টের একটা বেঞ্চ জেল কর্তৃপক্ষকে আদেশ দিয়ে ঐশীকে হাইকোর্টে উপস্থাপন করেছিলেন এবং জজরা কথা বলেছেন তার সঙ্গে কেন why did you take all these initiatives, why did you kill your mother and father? পুলিশ ছিলেন, বাবা পুলিশ অফিসার ছিলেন। তারপরে তার সোশিও সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট করে দেখা গেল শি ওয়াজ নট ইন প্রপার স্টেট অফ মাইন্ড। তো প্রপার স্টেট অফ মাইন্ডে যদি না থাকে ইউ ক্যানট অ্যাওয়ার্ড ডেথ পেনাল্টি ফর হার, ইট ইজ নট অ্যাকসেপ্টেড, ইন্টারন্যাশনালি নট অ্যাকসেপ্টেড। ফলে এই যে সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট আছে এগুলো আপনাকে দেখতে হবে। আপনি যখন বৈষম্য করি তখন কাউকে না কাউকে তো ডিপ্রাইভ করে, কাউকে না কাউকে যখন ডিপ্রাইভ করে তার বাই প্রোডাক্ট হিসেবে ওই মানুষটা ক্রাইম প্রবণ হয়ে যেতে পারে, কিন্তু আমরা ডেলিকেটলি এটা দেখতে পারি না। ফলে আমি মনে করি গভীর স্টাডি দরকার আমাদের পুলিশ ডিপার্টমেন্টকে, যারা ইনভেস্টিগেশন করে উই নিড টু অ্যাসেস
দি অপরাধ ইন এ ভেরি মাল্টিডাইমেনশনাল অ্যাসপেক্ট। 8 দিন হাসপাতালে 6 শিশু মৃত্যু, নবজাতক শিশুর পরিবার প্রতি 80 লাখ টাকা আর্থিক ক্ষতিপূরণ সহ এক ধরনের পরিবার এবং হাসপাতাল কর্তৃপক্ষের যৌথ আলোচনায় এই মানে সিদ্ধান্তটি হয়েছে বলে আপনি জানিয়েছেন। এখানে দুটি বিষয় আপনাকে প্রশ্ন করতে চাই, যে নিশ্চয়ই আপনি এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন, প্রশ্ন উঠেছে তাহলে শিশুদের জীবনের মূল্য কি 80 লাখ কিনে, এবং আরেকটি প্রশ্ন করতে চাই, আপনি নিশ্চয়ই দেখেছেন যে আপনাকে নিয়ে সোশ্যাল মিডিয়া নানা কিন্তু ট্রল হচ্ছে এবং বিভিন্ন জায়গায় বেশ কিছু আলোচিত মামলায় আপনি যে আসামি পক্ষের আইনজীবী হন এ নিয়েও এক ধরনের প্রশ্ন তোলা হয়েছে। এই দুটি বিষয়ে আপনার মন্তব্য। আইনজীবী, আমার কাজই তো কমপ্লেক্স লিগেল ইস্যু হ্যান্ডেল করা। দিস ইজ হোয়াট ইজ মাই এবিলিটি অ্যান্ড ক্যাপাসিটি, এবং এটা আমি করবই, সবসময় করব। দিস ইজ মাই প্রফেশন। সেকেন্ড প্রশ্ন হলো, আমাদের দেশে মেডিকেল নেগলিজেন্স সম্পর্কে সুনির্দিষ্ট কোনো আইনি পদ্ধতি নাই। একটা আইন ইন্টারিম গভর্নমেন্টের সময় করার জন্য অনেক স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আইনে পরিণত হয়নি। দুটো জিনিস দেখবেন, যখন অবহেলা হয় তখন দুই ধরনের লায়াবিলিটি হয়। বাংলাদেশের দণ্ডবিধিতে 304 ক নামে একটা ধারা আছে, যেটা অবহেলাজনিত মৃত্যু। আপনি অ্যাক্সিডেন্ট করে মানুষ মৃত্যুবরণ করে, এটা তো মার্ডার না। 302 না, 302 হলো প্রকৃত মার্ডার, আর 304 ক হলো নেগলিজেন্সের কারণে যে সমস্ত মৃত্যু ঘটে। একটা হাসপাতালে একটা দুর্ঘটনা ঘটেছে, ইউনাইটেড হাসপাতালে আগুন লেগে মারা গিয়েছিল। তারপরে আয়ান নামে একটা ছেলে, যার মুসলমানি করানোর সময় অ্যানেস্থেশিয়া দিতে গিয়ে মৃত্যুবরণ করেছিল। এখন কোয়েশ্চেন হলো, এগুলো যে ডক্টররা বা অথরিটিরা করেন, প্রটোকল আছে, কোড অফ কন্ডাক্ট আছে, বিএমডিসি বাংলাদেশ ডেন্টাল অ্যান্ড মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রদত্ত একটা কোড অফ কন্ডাক্ট আছে। এই কোড অফ কন্ডাক্টটা ডক্টররা কিংবা একটা ম্যানেজমেন্ট পালন করছে কি করছে না, এটার জন্য আপনাকে এক্সপার্ট ওপিনিয়ন লাগবে। একজন ডাক্তারের ফল ধরতে গেলে আরেকজন ডাক্তার লাগবে। আমি তো খালি চোখে দেখতে পারবো না। আমি যদি বলি অমুকের মৃত্যুর কারণ এটা, বললে তো আর হবে না, ইট মাস্ট বি সায়েন্টিফিক্যালি প্রুভড। আমি যদি বলি অক্সিজেনের মাত্রা এত ছিল, তাহলে অক্সিজেনের মাত্রাটা কত ছিল এটা টেস্ট করতে হবে, কার্বন ডাইঅক্সাইডের মাত্রাটা কত ছিল টেস্ট করতে হবে। এই সায়েন্টিফিক অ্যাপ্রোচটা আমাদের দেশে অ্যাবসেন্ট, ডিফিকাল্টি এই জায়গায়। এই জন্য দেখবেন আমাদের দেশে রোগীরাও ডিসস্যাটিসফাই, ডক্টররাও ডিসস্যাটিসফাইড। বহু জায়গায় দেখেন না হাসপাতাল আক্রমণ হয়, ডক্টররা ডিসস্যাটিসফাইড, তারা বলছে আমাদেরকে ডক্টর প্রোটেকশন ল দরকার। আবার রোগীরাও ডিসস্যাটিসফাইড। কেন তারা ডিসস্যাটিসফাইড? তারা বলছে যে আমরা মেডিকেল নেগলিজেন্স হলে আমরা যে একটা অথরিটির কাছে যাব, কার কাছে যাব? হাইকোর্টে। এটাও আলোচিত না হলে যাওয়া যায় না। নিম্ন আদালতে কোনো মেকানিজম আছে? না। ভোক্তা অধিকার আইনের কাছে যাব? না। ভারতে কিন্তু সিস্টেম আছে। তারা ডিস্ট্রিক্ট লেভেলে, রাজ্য লেভেলে, সেন্ট্রাল লেভেলে ক্যাটাগরি করে দিয়েছে কত টাকার কম্পেনসেশন চাইলে আপনি কোন জায়গায় যাবেন। এই যে লস অফ লাইফকে আমাদের দেশে এখন এই কালচারটা ডেভেলপ করে নাই, কীভাবে কম্পেনসেট করতে হয়। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডেতে আপনাকে কম্পেনসেশন করলে পরে কি হয়? রিহেবিলিটেশন হয়। আপনি তো লাইফ ফিরে আনতে পারবেন না, ইটস নট পসিবল। এবং সারা দুনিয়াতে এটা অ্যাকসেপ্টেড। যখনই আপনার নেগলিজেন্সের কারণে কোনো কিছু হবে, তখন আপনার শুধুমাত্র ক্রিমিনাল লায়াবিলিটি হবে না, এটাকে আইনের ভাষায় বলে টর্শাস লায়াবিলিটি, অর্থাৎ ক্ষতিপূরণ জাতীয়। যেমন আপনি একটা খাবার খেলেন এক জায়গায়, খাবারটা খেয়ে আপনি অসুস্থ হয়ে পড়লেন, আপনি একজন বড় অফিসার, আপনি কাজ করতে পারলেন না, কিংবা একজন ব্যবসায়ী, আপনি কাজ করতে পারলেন না, আপনার লস হলো, আপনি তো অসুস্থ হয়ে পড়লেন। দেখা গেল টেস্ট করে ওই খাবারটা ছিল পয়জনাস, তাহলে আপনাকে তার উপর কী করবেন এখন আপনি? সে কি আপনাকে এটা মৃত্যু ঘটানোর জন্য সে আপনাকে এই খাবার দিয়েছে, নাকি খাবার সিস্টেমটা শুধু ক্ষতিপূরণ দিয়ে কি সব অপরাধ? না, বোথ। আমি তো তাই বলছি আপনাকে, দুটো ওয়ে। এক হলো 304A, যেটাকে বলে অবহেলাজনিত মৃত্যু। আমাদের আইনে সাজা আছে 5 বছর পর্যন্ত, একদিন থেকে শুরু করে 5 বছর পর্যন্ত। আমাদের দেশের ইতিহাসে একটা মামলা শুধু আমরা পেয়েছি বিগত 56 বছরে। বাংলাদেশে একটা ঘটনায় এরকম সাজা হয়েছিল, তাও হাইকোর্টে সেটা আবার স্টে হয়ে গেছে। আর আরেকটা হচ্ছে ক্ষতিপূরণের পার্ট। এই ক্ষতিপূরণের পার্টটাও আমাদের দেশে কালচারালি অ্যাকসেপ্টেড না। আপনি দেখবেন অনেক জিনিস আপনি রাজশাহী মেডিকেল কলেজে ঘটতেছে না, আমাদের বর্তমান হেলথ মিনিস্টার আইসা বলছেন দে শুড বি হ্যাংড। আপনি দেখবেন দে শুড বি হ্যাংড, ওনার ডেইলি স্টারে বিরাট বড় হেডলাইন আছে। কোথায় উনি হ্যাং করতে পেরেছেন? কেন পারেন নাই? কারণ এগুলো এইভাবে রাত প্রকাশ করার বিষয় না, সিস্টেমটা ডেভেলপ করতে হবে। কি সিস্টেম? নেগলিজেন্স হলে কিভাবে মোকাবেলা হবে, ডক্টরের প্রোটেকশনটা কিভাবে মোকাবেলা করবেন,
ডক্টর নিডস প্রোটেকশন। আপনি যদি সবসময় ডক্টরের উপর খড়গস্ত করে রাখেন, সে অপারেশন করবে কী করে? তার মাথায় যদি সবসময় এটা ঘুরে কমপ্লেক্স কেসের অপারেশন করতে হবে না, তাহলে তো সে একটা আরেকটা সেলাই দিবে, এটাও আপনি করতে পারবেন না। আবার এট দ্য সেম টাইম রোগীরও তো কোনো রোগীর যদি রাইটস ভায়োলেট হয়, তারও আপনার প্রোটেকশন দিতে হবে। এটাকে বলে গ্রিভেন্স রিড্রেস মেকানিজম। গ্রিভেন্স রিড্রেস মেকানিজমটা আমাদের দেশে আইনগতভাবে এস্টাবলিশ কোনো ল নাই। এই জন্য আমি এখানে চেষ্টা করেছিলাম যে শেষ পর্যন্ত কী হবে, কয়দিন আলোচনা হবে, টেলিভিশন ও পত্রিকায় খুব কথাবার্তা হবে, এরপরে এদের কি খবর নিবে? এত দরিদ্র মানুষ, কে খবর নেবে তাদের? এরা কি কোর্টে গিয়ে তাদের রাইটটা এনফোর্স করতে পারবে? কোর্ট তো নাই, এই জন্য তো সুনির্দিষ্ট কোনো আইন নেই। তাহলে কোথায় যাবে? তাহলে এই জিনিসটাকে দুভাবে ডিল করতে হবে। একটা হলো পুলিশ উইল কন্ডাক্ট ইনভেস্টিগেশন এস পার পিনাল কোড, আর দে শুড বি কম্পেনসেট, ক্ষতিপূরণটা দ্যাট উইল হেল্প দেম দেয়ার লাইফ, দেয়ার রিহেবিলিটেশন। আপনি যদি এটাও না করতে পারেন, ওটাও না করতে পারেন, হোয়াট উইল বি দ্য আলটিমেট রেজাল্ট? থিংস উইল বি জিরো। অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল মামুন, আপনিও কি তাই মনে করেন কিনা ওই যে থিংস উইল বি জিরোর চেয়ে অন্তত ক্ষতিপূরণ আর আইনের ঘাটতির কথা তো শেষ? দেখেন, আমরা এই যে জুলাইয়ের পরে অনেক ধরনের সংস্কার, অনেক ধরনের সংশোধন, অনেক ধরনের পরিমার্জন, এগুলোর কথা বলছি আমরা, কিন্তু এই ঘটনাগুলোর আলোচনাটা খুব আড়ালে থেকে গেল, যে এটাও তো এক ধরনের পরিবর্তন চাচ্ছি। অ্যাডভোকেট শিশির মনির যে ব্যাখ্যাটা দিলেন, আইনগত ব্যাখ্যা, আমি যেহেতু লয়ার না, আমি এটাকে অ্যাকসেপ্ট করছি, বা কোনোখানে গ্যাপ থাকলে সেটা হয়তো শিশির আর একটু ব্যাখ্যা করবে। সেই জায়গাটা একটা জায়গা, একটা নৈতিকতার জায়গা, একটা রাজনীতির জায়গা, একটা সামাজিক এক্সপেকটেশনের জায়গা। ওই জন্য আমি জুলাই দিয়ে শুরু করলাম যে আমরা এরপরে তো এটা দেখতে চাই না। হ্যাঁ, অবশ্যই যে পরিবর্তনের প্রত্যাশা আমরা, পাওয়েল ভাই বসে আছেন, ডক্টরদের শিল্ড লাগবে, পুলিশেরও এক ধরনের প্রফেশনাল শিল্ডের প্রয়োজন হয়, শিক্ষকদেরও প্রয়োজন হয়। বাট আপনি খুব বেসিক জিনিস, আপনি ওটা তো গেল একটা ডাক্তারের বিচার, ওই সময় যারা ছিল বিচার, বাট যারা হাসপাতালটা গড়ে তুললো, আমরা রিপোর্টে যেটা দেখলাম, অবকাঠামো যেহেতু মামলাটা পরিচালনা করেছে, ওই লেভেলের নলেজ তো আমার থাকবে না, বাট অবকাঠামোর মধ্যে বিল্ডিংটাই সুইটেবল না, বেকারি আছে ওখানে, অথবা বিল্ডিংটা সুইটেবল না, অথবা এখানে ওয়ার্ডের যে এনভায়রনমেন্ট থাকার কথা সেটা ছিল না, এসির ইস্যু ছিল, নার্সদের ইস্যু ছিল, ডক্টরদের ইস্যু ছিল। সেটাকে আমি সবগুলোতে নিয়ে শিশিরমণির ওর ভাষায় কথা বলবো, এটাই স্বাভাবিক, ইজ এ লয়ার। বাট আমি একজন সমাজকর্মী হিসেবে, একজন শিক্ষক হিসেবে আমার এক্সপেকটেশনটা ডিফারেন্ট, আমার পার্সপেক্টিভ ডিফারেন্ট। তো সেটার কি বিচার হবে না? আমি নেগলিজেন্সে নিয়ে গিয়ে 80 লাখ টাকা দিয়ে দিলাম, এবার 5 বছরের জেল হলো, সেটা আমি করলাম, কিন্তু আমার যে পরিবর্তনটা হওয়া দরকার বা আমাদের যে ভায়োলেশনগুলো হচ্ছে সেটা আমি করবো না। এবং আরেকটা জিনিস খারাপ লেগেছে আমার এই ঘটনাটা, সেটি হচ্ছে যে আমরা এই ধরনের ঘটনা ঘটলে নানান রকম আলোচনা হয়, মিডিয়া নিউজ হয়, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে নিউজ করতে গেলে তাদেরকে হাসপাতাল, ওটা তো আমি ভিডিও দেখেছি, এটা কোন ধরনের মব সৃষ্টি করা, তারপরে 80,000 টাকা দিলেন, 5 বছরের জেল হলো, আপনি মুক্তি পেয়ে গেলেন, সেটা তো হতে পারে না। আর একটা হচ্ছে যে আপনি কাদের নিয়ে ডিল করছেন, একটা ক্রাইসিস তৈরি হচ্ছে, ন্যাশনাল ক্রাইসিস। এমনি অন্তর্বর্তীকালীন সরকারের নানান ধরনের কর্ম অপকর্মের কারণে আমরা 17+, এখন বলছি 17+18 বলছি, প্রায় পুরো আলোচনাটা এখন এইভাবে হচ্ছে সব কিছুতে। তো আপনি এই বিষয়গুলো খেয়াল রাখবেন না? আপনি প্রাইভেট হসপিটাল করলেন, আপনি ডাক্তার ঠিক করবেন না, নার্স ঠিক করবেন না, ভেন্টিলেশন রিসোর্সের কিট এগুলো ঠিক করবেন না? আমি তো ওভাবে দেখতে চাই জিনিসটাকে। এবং ঠিক আছে, ওই ঘটনা না নেগলিজেন্সের বিচার হলো, কিন্তু আপনার লাইসেন্স, এই যে ভালো একটা জিনিস দেখলাম, আমি শিশির ভালো বলতে পারবো যে বোধহয় ক্ষতিপূরণ দিলেও সরকার তো মামলাটা পরিচালনা করবে, এবং যেটা বারবার বলার চেষ্টা করছে অ্যাডভোকেট শিশির, ওইটা তো দেখতে চাই না যে ধামাচাপা দেওয়া হয়ে গেল, এবং সেই ধামাচাপা যেন আড়ালে। এবং এখানে কিন্তু আমি দেখছি যে ওই যে একটু আগে যেমন এটা দেখলাম আমরা, যে একটা দৃষ্টান্ত সৃষ্টি করা 8 দিনের ঘটনায়, কিন্তু আমি এখন পর্যন্ত সরকারকে বেশ শক্ত অবস্থানে দেখছি, এবং স্টেটমেন্ট আছে, এটা একটা ভালো জিনিস, একটা মেসেজ যাচ্ছে। কিন্তু পাশাপাশি যেটা করতে হবে যে এইভাবে যারা এই ধরনের অ্যারেঞ্জমেন্টে হাসপাতাল পরিচালনা করছে, আপনার আমার সবার জীবন মূল্যবান, কিন্তু একটা শিশুর জীবন আরো বেশি দোলা দেয় আমাদেরকে, আন্দোলিত করে এই ঘটনাগুলো। এবং যখন আমরা একটা ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছি, তখন যদি এটা কিন্তু সুযোগ নেওয়ার মতো, যে আপনার ক্যাপাসিটি নাই, হয়তো পাওয়াল ভাই আরো ভালো বলতে পারবেন, যে আপনার ক্যাপাসিটি নাই, আপনি তারপরে রোগী নিচ্ছেন, এটা কিন্তু এই পার্সপেক্টিভ থেকে দেখার সুযোগ আছে একটা, যে আপনি হয়তোবা যে ব্যবস্থাপনার থাকা দরকার সেটা না রেখে আপনি রোগী নিচ্ছেন, তাহলে তো নেগলিজেন্স শুধু একটা জায়গায় না, আপনার বহুমুখী নেগলিজেন্স এখানে আছে। আরও একটা জিনিস, ছোট্ট কথা আমি বলি, যে ওই রিপোর্টে আর একটা জিনিস এসেছে যে ফায়ার সার্ভিসের যে একটা সার্টিফিকেট নিতে হয়। হসপিটাল তো খুব একটা সেন্সিটিভ জায়গা, এবং সেখানে আপনি এই ধরনের যে কমপ্লায়েন্সগুলো থাকে,
সেই কমপ্লায়েন্সগুলো তো আপনি পূরণ করবেন, সেই কমপ্লায়েন্সগুলো ছিল কিনা সেটা না করে যখন এই আপনি মামলার দিকে গেছে বা সরকার ব্যবস্থা নিচ্ছে, আপনি মব তৈরি করবেন, আপনি হাসপাতালের রুলস রেগুলেশন না মেনে উল্টো ডেটারেন্স সিস্টেম, এটা তো কাম্য না। আরেকটা বিষয় দেখেন আপনি যে ডক্টরদের শিট লাগবে এবং সিগনিফিকেন্ট দরকার, এটা আমি স্বীকার করি, নাহলে তো কেউ চিকিৎসাই করবে না, বা শিশির মনির তো লয়ার হিসেবে কারো পক্ষে দাঁড়াবেই না, সেটা তো একটা শিল্ড প্রয়োজন হবে। কিন্তু কতটুকু সেটা কিন্তু আমরা, অ্যাজ হি পয়েন্টেড আউট কারেক্টলি, যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় এটার আলোচনা ছিল কিন্তু এটা কিন্তু এগোয়নি, সেটাও দরকার যে সবারকেই একটা জবাবদিহিতার মধ্যে আনতে হবে। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট যে আলোচনাটা আসলো, যে 5 বছরের জেল, বা বাইরের উদাহরণ আসলো যে নেগলিজেন্সের একটা, আমার মানে মিশুক মনিরের সেই অ্যাক্সিডেন্টের ঘটনার মধ্যে লাস্ট ফাইনটা হয়েছে 5 কোটি টাকার মতো, ইফ আই এম নট রং, একটু আমরা কথা বলছিলাম যে সেটাতে। তো এই ধরনের ঘটনাগুলোতে আমাদের যেহেতু ল মেকিং প্রসেসে পার্লামেন্টের একটা ভূমিকা থাকে, কোর্টের ওরকম ভূমিকা থাকে না, প্রেসিডেন্স আকারে পরে আসে, কিন্তু এই আইনে যদি সংশোধনের প্রয়োজন হয়, এই ধরনের এই 6টি শিশুর জীবনের বিনিময়ে হলেও যদি একটা পরিবর্তন আসে হাসপাতালের পরিবেশে, যদি ল মেকাররা আইনটা পরিবর্তন করেন, সংশোধন করেন, সবার অবশ্যই যে স্টেক হোল্ডাররা আছে সবার সেফটি সিকিউরিটি দেখে। কিন্তু আমি ঠিক এইভাবে, আমি শিশিরের প্রতি একেবারে খুব রেসপেক্টফুলি বলছি, খুব শর্টকাট একেবারে খুব আইনের ভাষায় এটাকে দেখতে চান, অফকোর্স বিকজ অ্যাজ এ প্রফেশনাল হি শুড লুক অ্যাট ইট, বাট আমি একটু ব্রডার পার্সপেক্টিভে দেখতে চাই। এবং 5 বছর হলেই তার আইন আর কিছু করার নাই, আইন তো মানুষের প্রয়োজনে, আইন তো সমাজের প্রয়োজনে, বরং ওখান থেকে আমি যে জিনিসটা নিতে চাই এবং যে আর্গুমেন্টটা করতে চাই যে এটা যে সংশোধনের প্রয়োজন হয় সেগুলো দেখা দরকার। এবং পাশাপাশি শুধুমাত্র ওই হত্যাকাণ্ডটির জন্য বা ওই ওয়ার্ডের নেগলিজেন্স না, অন্যান্য যে নেগলিজেন্সগুলো আছে সেই নেগলিজেন্সের কিন্তু একটা অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আসা দরকার এবং বিচার হওয়া দরকার, নাহলে এগুলো কন্টিনিউ করবে এবং করছে। ভালো হচ্ছে যেটা আমি বাবার উল্লেখ করি, যে সরকারের একটা গুডউইল দেখতে পাচ্ছি। জি, মুজিবুর রহমান মঞ্জু, আপনি কোন দৃষ্টি থেকে দেখতে চান এই যে 80 লাখ টাকার ক্ষতিপূরণ এবং সরকারের উদ্যোগ এবং আইনি যেই ক্ষতিপূরণ কেন, ক্ষতিপূরণ কি কেউ চেয়েছে কিনা প্রথম প্রশ্ন আমার, যে যারা ভিকটিম ফ্যামিলি তারা এখানে কি চেয়েছে? তারা তো কমপ্লেন করেছে যে এখানে অবহেলা হয়েছে, এবং সরকার কিন্তু একটা তদন্ত কমিটি করেছে, তদন্ত কমিটি রিপোর্টও দিয়েছে, রিপোর্টে তারা 6টা লুপহোলস পেয়েছে, যে এখানে প্রপারলি যেই মানে নার্সদের গাফিলতি পেয়েছে, অসুস্থ হয়ে যাওয়ার পরে তাদেরকে যে রিপোর্ট করার কথা সেখানে পায় নাই, বিশেষজ্ঞ চিকিৎসক থাকার কথা ছিল সেটা পায় নাই, এসি 5 টন এসি সাফিসিয়েন্ট না, তো পার্টিকুলারলি হসপিটালের কিছু লুপহোলস কিছু পেয়েছে। পাওয়ার পরে এখন সরকার একটা মামলা করবে, মামলায় যদি এটা সত্য প্রমাণ হয় তাইলে বিচারে কি শাস্তি হবে, কি ক্ষতিপূরণ হবে সেটা আইনগত ব্যাপার। এখন একটা কর্তৃপক্ষ যখন, আমাদের এখানে কি ঘটনা ঘটে, যেমন আপনি দেখবেন গ্রামে গঞ্জে প্রায় সময় অভিযোগ উঠে, ধর্ষিতাকে 50,000 টাকা দিয়ে 2 লাখ টাকা দিয়ে তাকে আপোস করে ফেলে, ঠিক আছে? এখানে একটা মানে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। আপনি যেটা অ্যাডভোকেট শিশিরমণিকে প্রশ্ন করেছেন, শিশিরমণির শুধু একজন আইনজীবী না, উনি কিন্তু একজন রাজনীতিবিদ। ফলে উনি যখন আইনজীবী এবং রাজনীতিবিদ দুইটা সত্তা একসাথে হয়ে যখন কাজ করে বা আলাদা সত্তা হয়, তখন কিন্তু সমালোচনার মুখে পড়েন উনি, ঠিক আছে? কারণ রাজনীতিবিদ হিসেবে আমরা কি দেখি? আমরা দেখি যে আবরার ফাহাদ হত্যার বিরুদ্ধে আমরা কি করছি, আন্দোলন করছি, লড়াই করছি, আমরা একটা পক্ষ, শিশিরমণিরও আমাদের পক্ষ। তখন তো যখন শিশিরমণি আইনজীবী হিসেবে, তখন ওনার কথা কিন্তু সঠিক, উনি কিন্তু আইনজীবী হিসাবে আইনি সুরক্ষার জন্য ওনার লাইসেন্সটাই আছে, উনি যে কোনো কারো পক্ষে উনি আইনের পক্ষে দাঁড়াতে পারেন। উনি যখন তখন দাঁড়ান তখন তো কিন্তু আর রাজনীতিবিদ থাকেন না, তখন উনি হয়ে যান একটা পক্ষ। এই কারণে আমি দেখেছি শিশিরমণিরের যে সমালোচনাগুলো হচ্ছে, অন্য অনেক উকিলই তো এই ধরনের খুনিদের পক্ষে, ধর্ষিতাদের পক্ষে দাঁড়াচ্ছে, তাদের এত সমালোচনা হচ্ছে না। শিশিরমণিরের সমালোচনা হচ্ছে এই কারণে যে যেহেতু উনি একজন পলিটিশিয়ান এবং ছাত্রনেতা ছিলেন, তখন সবাই মনে করে কিরে উনি তো আমাদের এই দাবির পক্ষেই থাকবেন, এই হওয়া উচিত। এখানে এই ভুল বোঝাবুঝিটা তৈরি হয়। একইভাবে দেখবেন যে এখানে আরেকজন ডাক্তার আছেন, 3টা প্রফেশনাল লোক আছেন, আমার তো এখন প্রফেশনালি পলিটিশিয়ান, আমি আগে একটা মিডিয়ার প্রফেশন ছিল। ডাক্তারদেরও অবহেলায় যে বিভিন্ন ঘটনা ঘটে, উনি কিন্তু একজন পলিটিশিয়ান। উনি যখন পলিটিশিয়ান আকারে কথা বলবেন, তখন কিন্তু ওনার পজিশন থাকবে সবসময় ডাক্তারদের যে অবহেলার ব্যাপারে বারবার দাবি ওঠে, এটার পক্ষে ওনার থাকার কথা। কিন্তু একজন ডাক্তার হিসাবে ডাক্তারদেরও কিছু কথা আছে,
তাদেরও তো সাপোর্ট থাকতে হবে, তাদেরও তো নানা ধরনের লিমিটেশনস আছে। একজন ডাক্তার উনি ডিউটিকালীন অবস্থায় উনি অসুস্থ হতে পারেন না, একই সাথে 3টা সমস্যা ওনাকে হ্যান্ডেল করতে হতে পারে না। উনি যদি একজন রোগীকে অ্যাটেন্ড করতে যান, বাকি 2টা পেশেন্ট তো আনঅ্যাটেন্ডেন্ট থাকবে। এখন এই পাভেল ভাই অ্যাজ এ ডাক্তার, অ্যাজ এ পলিটিশিয়ান, তখন কিন্তু উনি যখন মানে ডাক্তার হিসেবে কথা বলবেন, তখন পলিটিশিয়ান আকারে আমরা ওনাকে চ্যালেঞ্জ করবো যে আপনি তো ডাক্তারদের পক্ষ নিচ্ছেন, আপনি তো আপনার প্রফেশনের জায়গায় যাচ্ছেন। শিশির মনিরকে নিয়ে যে কন্ট্রোভার্সিটা তৈরি হয় বা প্রশ্নগুলো ওঠে, এটা এই ধরনের। দেখেন, খুবই সাধারণ একটা প্রশ্ন আমার মনেও জাগ্রত হয়েছে যে এখনও তো মামলা মোকদ্দমা হয় নাই, তাহলে শিশির মনির এখানে ঢুকলো কীভাবে? উনি কি মানে আদ্দিন হসপিটালের কোনো পক্ষ? উনি কি ওদের লিগ্যাল অ্যাডভাইজার? এখানে তো লিগ্যাল কোনো কোশ্চেন এখনও স্টার্টই হয় নাই। স্টার্ট হয়েছে, তদন্ত হয়েছে, মামলা সরকার হয়তো করবে, এবং সরকার বলছে যে আমরা সেখানে বক্তব্য রাখবে হাসপাতাল কর্তৃপক্ষ। তারা এটা যেন সরি বলবে, তারা কি কম্পেনসেশন করবে কি করবে না সেই বিষয়টা নিয়ে আলোচনা হবে। কিন্তু যখন একজন লয়ার সেখানে ঢুকে, তখন মনে হয় যেন উনি এখানে এসে আইনি মার প্যাঁচে উনি এদেরকে হেল্প করছেন। এবং উনি কে? উনি একজন পলিটিশিয়ান। পলিটিশিয়ান যখন আসে, তখনই মানুষ মনে করে যে এই পলিটিশিয়ান তো দেখি মানে আমাদের পক্ষে থাকার কথা, উনি ওই ইয়ার পক্ষে কেন? কারণ যখনই একটা ঘটনা ঘটে, দেখবেন যে যেমন আমরা তো এই 6টি শিশু হত্যার ব্যাপারে আমরা সবাই স্টেটমেন্ট দিয়েছি, সব পলিটিক্যাল পার্টি স্টেটমেন্ট করেছে, যেটা তো হৃদয় বিদারক ঘটনা, তদন্ত হওয়া দরকার, তদন্ত দরকার। দেখেন, এই আদ্দিন হসপিটাল কিন্তু এই বাংলাদেশের এই ম্যাটার্নিটি জগতের একদম একটা খুবই ভালো হসপিটাল, এবং মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস, বিশেষ করে লোয়ার মিডল ক্লাসের লোকেরা খুবই হ্যাপি এই হসপিটালের উপরে। কিন্তু ভাই, সেই হসপিটালে তো নেগলিজেন্স থাকতে পারে, তার উইকনেস থাকতে পারে। আপনি আজকে তদন্ত কমিটিতে যে বিষয়গুলো এসেছে আমি পড়ে দেখলাম, প্রত্যেকটা হসপিটাল ভিজিট করলে আপনি কম বেশি লুফলস এগুলো পাবেন, এই ধরনের নেগলিজেন্স পাবেন। এখন ওখানে হসপিটালের ভিতরে একটা বেকারি পাওয়া গেছে, যেটার ব্যাপারে তারা বলেছে যে এই বেকারি এখানে কেন? একটা বেকারি তো আগুন জ্বলবে, ওখানে তো ফায়ার হতে পারে, বেকারি চালানো যায় কি না, আইনগত নিয়ম কানুন অনেক বিধিবদ্ধ ব্যাপার আছে। কিন্তু ওখানে হয়তো বেকারিটা রেখেছে এই জন্য, কারণ আদ্দিন তো অনেক ধরনের সাপোর্ট দেয়, হেল্প করে, হয়তো সেখানে একটু হাইজেনিক ফুডের জন্য হয়তো নিজেরাই অ্যারেঞ্জমেন্ট করেছে, তাই না? আপনি দেখবেন বিভিন্ন হসপিটালে বিভিন্ন জায়গায় কিন্তু চুলা জ্বালানো, আগুন জ্বালানোর নিষেধাজ্ঞা আছে। আমাদের অফিস আদালতে না, কিন্তু প্রত্যেক অফিসেই তো টুকটাক আমরা আগুন জ্বালিয়ে চাটা বানাই। যখনই আগুন ধরে তখনই তদন্ত হয়ে বলে যে এটা অন্যায় ছিল, কিন্তু তার আগ পর্যন্ত এটা সয়ে যায় সব কিছু। তো এই জায়গাটা থেকে আমি যেটা মনে করি, আপনার প্রশ্নটা খুবই ভ্যালিড, যে এটা সত্য যে ওই ফ্যামিলিগুলোর ক্ষতিপূরণ কিছু দিয়ে হবে না, তার সন্তান তো সে পাবে না, তাকে আপনি লাখ টাকায় ভাসিয়ে দিলে কী লাভ হবে? তারপরও তো আমরা আমাদের আইনে কি আছে, আমরা যে এই যে দেখেন রামিসা হত্যার পরও সেখানে কিন্তু ফাঁসি দেওয়ার পরও একটা কম্পেনসেশনের 5 লক্ষ আর 3 লক্ষের একটা মানে ক্ষতিপূরণের ব্যাপার আছে। আমার কথা হচ্ছে এটা আইনগত প্রসেসের মধ্যে দিয়ে হলে ভালো হতো। যখন আউট অফ দি ল, আউট অফ দি ইস্যুতে যখন ক্ষতিপূরণের, হ্যাঁ আপনি ইন্টারনালি ক্ষতিপূরণ দেন, অসুবিধা নেই, তাদেরকে সান্ত্বনা দেন, নানা হবে, কিন্তু এটা যখন পাবলিকলি আসে তখন মনে হয় যেন ওদের মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে টাকার বিনিময়ে ওদের সন্তানটা। আপনি যেটা বলেছেন যে টাকা দিয়ে কি সন্তানের সুখ ভোলা যাবে, এটা একটু খারাপ লাগে। এটা তো সত্য, আমাদের এই বাংলাদেশে আপনি খারাপ লাগারও বিষয়টাও সত্য, আইন দিয়ে করতে পারছেন না এটাও সত্য, মরছেন প্রতিদিন। ভাই একটু আগে যে ভূমিকম্প হইলো, হ্যাঁ আপনার আমরা টকশো চলা অবস্থা, এখানে তো আমাদের মৃত্যুবরণ হতে পারতো, আমরা বেরোতে পারতাম না। তখন এই বাংলা ভিশনের কত যে ত্রুটি বিচ্যুতি আছে, কোন সিঁড়ি ঠিকমতো আছে কিনা, লিফট ঠিকমতো কাজ করে না কিনা, আপনাদের ফায়ার এক্সটিংগুইশার কাজ করে কিনা, এগুলো নিয়ে তো আপনারা তো বিপদে পড়তেন। বিশেষ করে পাভেল ভাই বিপদে পড়লে তো খবরই ছিল আপনাদের। তো এইরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা আছি। তো সব মিলিয়ে আমি যেটা মনে করি যে বাংলাদেশটা যে পরিপূর্ণভাবে সংস্কার না করতে পারলে যেখানে হাত দিবেন সেখানে হবে না। আদ্দিনের মতো এত হসপিটাল, তারপরে দেখেন 6টা ত্রুটি পাওয়া গেছে শুধু একটা মানে হ্যাঁ একটা ওয়ার্ডের মধ্যে। জি, অথবা ডাক্তার মওদুদ হোসেন পাভেল, এই যে আপনি যেহেতু একজন চিকিৎসক, এবং এই যে চিকিৎসকের নিরাপত্তা, এই আবার সেই জায়গায় রোগীদেরও নিরাপত্তা, এবং সব জায়গায় আইনি যেই ঘাটতির কথা বলছে, এবং একই প্রশ্ন রাখতে চাই, দিন শেষে এই যে জীবনের মূল্য কি শুধু? হ্যাঁ, আমার মনে হয় যে একটা খুব ভালো প্রসঙ্গ, আমি জানি না কতটা লম্বা করতে পারবো আমরা। এখানে খুব একটা ভালো সুযোগ যে একজন সমাজবিজ্ঞানী আছেন, একজন আইনজীবী রয়েছেন, একজন রাজনীতিবিদ আছেন, আমি চিকিৎসক, রাজনীতি একটা মাঝামাঝি জায়গাটা জগা খিচুড়ি। খুবই যুক্তিসঙ্গতভাবে আমার মনে হয় যে ক্যানভাসটা বড় হয়েছে, আরও বড় করা দরকার। এই আলোচনার ক্যানভাসটা এত ছোটতে আমরা এটা সমাধান করতে পারবো না। আমরা খণ্ডিতভাবে প্রশ্নগুলো উঠেছে, যে প্রশ্নগুলোর একটা যুচ্ছই জবাব থাকা দরকার।
যেমন যেটা মঞ্জু ভাই যেমন বলছিলেন যে ত্রুটি যদি খুঁজতে চাই, তো বাংলাদেশের তথাকথিত সবচাইতে এ গ্রেড বা স্টার হসপিটাল যারা আছে তার মধ্যে থেকে কিন্তু 100টা ত্রুটি বেরোবে। আর তার বিপরীতে যদি আমার উপজেলা পর্যায়ে যে একটা হাসপাতাল যেটা হয়তো সেই প্রান্তিক মানুষদের হয়তো কিছু সেবা দেয়, হয়তো 2টা সিজার অপারেশন হয়, ছোটোখাটো একটা অপারেশন হয়, ও দূরে কোথাও যেতে পারে না, আপনি যদি বলেন যে ওর ত্রুটি খুঁজতে চান, ত্রুটি খুঁজে বের করা যাবে এবং আমরা কী করবো, বন্ধ করে দেবো। বন্ধ করার বেনিফিটটা কী হবে? বন্ধ করলে ওই এলাকার মানুষদেরকে আরও একটু দূরে গিয়ে সেবাটা নিতে হবে, সেটাও যে একটা নিশ্চিত জায়গা সেটাও নয়। অর্থাৎ বিষয়টা এত ছোট না। আর আমার কিন্তু আমি জানি যে অ্যাডভোকেট শিশির মনির তার পেশাগত দায়িত্বের জায়গা থেকে তার মক্কেল, সেটা মঞ্জু ভাইয়ের ভাষায় মামলা হওয়ার মক্কেল নাকি উনি একজন প্রতিষ্ঠানের আইন উপদেষ্টার সেই অর্থে মক্কেল, যেটাই হোক না কেন ওনার আইনজীবীর অবস্থান থেকে উনি তার জায়গা থেকে ডিফেন্ড করবেন। তা আমার কাছে কতগুলো প্রশ্ন, সেটা হচ্ছে যে দেখুন, কেন একটা হত্যাকাণ্ডের বা মৃত্যু ঘটনার একটা তদন্ত করি, ময়না তদন্ত করি, অথবা আমরা যেটাকে ক্রিমিনাল ইনভেস্টিগেশন পুলিশের পক্ষ থেকে করা, সেটা হচ্ছে যে কারণ বের করার দরকার হয় একটা, সেটা আর একটা সেটা হচ্ছে এটা প্রতিরোধযোগ্য ছিল কিনা। এই প্রতিরোধযোগ্য ছিল কিনা কিন্তু হলো মেসেজ। এটা কিন্তু অন্য প্রতিষ্ঠানগুলোকে আগাম একটা সতর্কের বার্তাটি দেবে যে তুমি যদি এরকম ত্রুটি তোমার থাকে, তাহলে এই ত্রুটি কিন্তু এই দুর্ঘটনাটা ঘটাচ্ছে, যেটা প্রতিরোধযোগ্য। যেটা প্রতিরোধযোগ্য না সেটার কথা আলাদা, কিন্তু সেটা যদি এরকম হয় যে এয়ার কন্ডিশনিং সিস্টেম, এখন প্রশ্নটা হচ্ছে যে আমাদের দেশে তো কোনো এয়ার কন্ডিশনার নাই, এগুলো তো এয়ার কুলার, এগুলো যে কারণে এই প্রশ্নটা ওঠে। তো এয়ার কন্ডিশনের কাজ হচ্ছে একটা অপটিমাম টেম্পারেচারটা রাখা, যেটা আমরা সবসময় বলি যে একটা যেটাকে আমরা অপটিমাম রুম টেম্পারেচার, আমাদের মেডিকেল টার্মসে ভাষাটা আছে আর কি, যেখানে হিউমিডিটি একটা ফ্যাক্টর, শুধুমাত্র টেম্পারেচার রেগুলেট করলেই চলবে না, কিন্তু আমরা ব্যবহার করি কিন্তু এয়ার কুলার, সেটা শুধু ঠান্ডা করে একটা ঘরকে, নির্দিষ্ট তাপমাত্রাকে সে নিয়ন্ত্রণ করবার কথা না, হিউমিডিটি দেখার দায়িত্ব তার মধ্যে নেই, সেটা একটা জায়গা আছে। আর তারপরে যেটা হচ্ছে যে এই সরকারি ব্যবস্থাপনায় হসপিটালের রিকোয়ারমেন্ট আছে আর কি, বিভিন্ন রকম একটা যেমন ওয়ার্ডে যদি এতগুলো রোগী থাকে, স্পেসটা কতটুকু হতে হবে, একটা রোগীর বিপরীতে নার্সের সংখ্যা কী হবে, নার্সের বিপরীতে চিকিৎসকের সংখ্যা কতগুলো হবে, সার্বক্ষণিক চিকিৎসক সেখানে আছে কিনা, অপারেশনের যন্ত্রপাতিগুলো যেটা আছে সেটা, তার অপারেশন থিয়েটারের অন্যান্য আনুষঙ্গিক সুবিধা। এখন প্রশ্ন হচ্ছে কি, দেখুন সুবিধার তো প্র্যাকটিক্যালি শেষ নেই। আমরা যদি পৃথিবীর একেবারে উন্নত দেশের অপারেশন থিয়েটারের মানে যদি আমার দেখতে চাই, কারণ জীবন তো আমার দেশের মানুষের হতো, জীবনতে জীবন তো একজন আমেরিকার একজন নাগরিকের জন্য তার অপারেশন থিয়েটারের স্ট্যান্ডার্ডটা আমার এখানকার এসওপি বলে যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর যেটা আছে, সেটা আমি সেই স্ট্যান্ডার্ডটা ফলো করতে পারবো কিনা। আপনি যদি বলেন তাহলে আমাদের দেশের মানুষের জীবনের দাম কি কম না, কিন্তু প্রেক্ষিতটা আলাদা। কারণ ওইটার জায়গাতে যে পরিমাণে সেবা মূল্য আমাদের রোগীর লোকজনকে দিতে হবে, সেই সেবা মূল্য দেওয়ার সক্ষমতা আমাদের মানুষের নেই। তার পেছনে একটা কারণ দেখুন, যে আজ থেকে যদি আমরা 30-40 বছর আগে ফেরত যাই, তো আমাদের পুরোপুরি স্বাস্থ্য ব্যবস্থাপনাটা সরকারি পর্যায়ে ছিল। এখন কিন্তু সরকারি বেসরকারিটা কিন্তু দুটো পক্ষই কিন্তু এটা দায়িত্ব বহন করছে। এবং আপনারা অনেকেই হয়তো জানেন না যে সেই বেসরকারি মেডিকেল কলেজের সংখ্যা সরকারি মেডিকেল কলেজের চেয়ে দ্বিগুণ, এবং বেসরকারি মেডিকেল কলেজ থেকে চিকিৎসক তৈরি হয় সরকারি মেডিকেল কলেজের চেয়ে অনেক বেশি। সুতরাং এখানে অনেকগুলো বিষয় আছে যেগুলো কিন্তু আমরা একটু বিবেচনার জায়গা আছে। আমি খুব সংক্ষেপে কয়েকটা জিনিস, আমি হয়তো অন্যদের কাছ থেকে একটু সময় এই জায়গায় বেশিটা নিতে চাই, যে কতগুলো ব্যাপার কিন্তু পরিষ্কার বলে যাওয়া দরকার। মিডিয়াতে কিন্তু ট্রায়াল আগে হয়, মিডিয়াতে একটা শব্দ ব্যবহার করতে ভুল চিকিৎসায় মৃত্যু। এখন প্রশ্নটি হলো যে আপনি একজন সাংবাদিক, চিকিৎসাটা ভুল এটা আপনি জানলেন কি করে? কিন্তু আপনি জানেন যে আপনার হেডলাইনটা ওটা না দিলে ওই নিউজ কেউ খাবে না। অর্থাৎ নিউজ খাওয়াবার জন্য আপনার ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আপনি এটাকে বলবেন যে ভুল চিকিৎসা, কারণ তা না বললে তো এটা নিউজ নাই। তো এটা একটা জিনিস। আর দ্বিতীয়ত জিনিস যেটা অ্যাডভোকেট শিশির মনি বলছিলেন যে বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল বলে আমাদের একটা কাউন্সিল আছে। কাউন্সিলও কিন্তু একজন বিচারালয়, এটা কিন্তু বিচার করে, আমাদের ডাক্তারদের রেজিস্ট্রেশন বাতিল করে দেয়, রেজিস্ট্রেশন দেয়, চিকিৎসকদের যদি নেগলিজেন্স থাকে তার একটা মাত্রা আছে যেটাতে তারা শাস্তি দিতে পারে এবং রেজিস্ট্রেশন বাতিলও করে দিতে পারে। আমরা সেখানে যেতে পারি না। ভোক্তা অধিকার আইনে কিন্তু ভারতের বিভিন্ন জায়গা থেকে তো এই চিকিৎসা সংক্রান্ত যেগুলো ব্যাপার আছে সেটা নিষ্পত্তি হয়, এবং তারা বলছে যে সংক্ষুব্ধ ব্যক্তিবর্গ বিএমডিসি কিংবা কনজিউমার প্রোটেকশন যে কোর্ট আছে তাদের কাছ থেকে যদি সন্তোষজনক সমাধান যদি না পায়, তখন তারা কিন্তু ওই ক্রিমিনাল কোর্টের শরণাপন্ন হতে পারে যে না, আমি এই বিচারটা পছন্দ করছি না, আমি আরেকটু উচ্চতর জায়গায় যাই। প্রশ্নটি হচ্ছে, দেখুন ডাক্তারও তো সমাজেরই অংশ, প্রত্যেকের পরিবারে আত্মীয় স্বজনের মতো চিকিৎসক আছে, কিন্তু আমরা আবার সেই ডাক্তারদের উপরে কিন্তু খরগ্রস্ত হচ্ছে। যখনই হাসপাতালে যাচ্ছি, সেই একটা রোগীর মৃত্যুর ঘটনাতে আমি কোনো কিছু বাজ বিচার করতে যাচ্ছি না, সেখানে আমি কিন্তু ওই মক করছি এবং চিকিৎসকের প্রতি চড়াও হচ্ছে, মারছি। এখন একটা জিনিস দেখুন, চিকিৎসা বিজ্ঞানে একটা জিনিস আছে, মৃত্যু হয়ে মানে হঠাৎ হার্ট
অ্যাটাক হয়েছে, যেখানে হৃদযন্ত্র কাজ করছে না, সেখানে চিকিৎসক কিন্তু বুকের উপরে হাত দিয়ে চাপ দিয়ে তাকে সেই হৃদযন্ত্রের কার্যকারিতাটা ফেরত আনার চেষ্টা করবেন। এখন যদি কেউ বলে বুকের উপর চাপ দিয়ে মেরে ফেলেছে, আপনি ব্যাখ্যা দাঁড় করাতেই পারেন, এটা এই অজুহাতে আপনি কিন্তু একটা ওখানে তাণ্ডবও চালাতে পারেন। একটা বিষয় হলো কি যে খুব যৌক্তিকভাবে অ্যাডভোকেট শিরোমণি বলছিলেন যে চিকিৎসকরা হত্যার উদ্দেশ্যতে কাউকে মেরে ফেলে না, নেগলিজেন্স হতে পারে, সেই নেগলিজেন্সের কারণটা খুঁজে বের করা এটা দরকার আছে। এবং আরেকটা ব্যাপার হলো যে আমাদের কাজের পরিবেশটা কোন জায়গায়, কোন ওয়ার্কিং পরিবেশে কাজ করছে, কতটা বেতন তাকে দেওয়া হচ্ছে, এবং ওই যে নার্সের কথা বলছেন ওই নার্সটা ক্রমাগত কতগুলো নাইট ডিউটি করেছে সেটা দেখার দরকার আছে। এবং সেই কত দূর থেকে বাড়ি থেকে তাকে আসতে হয়, তাকে বেতন কত টাকা দেওয়া হয়, তার অন্তত জীবিকার যে স্বাচ্ছন্দ্যের জায়গাটিতে আমরা রেখেছি কিনা, একজন চিকিৎসক যে পরিবেশে কাজ করেন সেই পরিবেশ নিরাপদ কিনা, অথবা হাসপাতালের সব কিছুর দায়িত্ব চিকিৎসকের নয়, হাসপাতালের পরিচালনা ব্যবস্থা আছে, হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী আলাদা আছে, হাসপাতালের নিরাপত্তা দেখার দায়িত্ব আর একটা, সরকারের বিভিন্ন পর্যায়ের লোকজন আছে যারা স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, তারা কিন্তু একটা হাসপাতাল পরিচালনার বিভিন্ন জায়গাতে দায়িত্বপ্রাপ্ত থাকেন। কিন্তু রাত 2টোর সময় তো তাদেরকে পাওয়া যায় না, পাওয়া যায় একজন চিকিৎসককে, সুতরাং তাকে আমরা ধোলাই দিয়ে দিই। তো আমার মনে হয় যে এই পরিসরে আমি জানি যে ছোট্ট একটা জায়গাতে আমরা এতগুলো কথা বলতে পারবো না, আমার মনে হয় যে বৃহত্তর জায়গাতে এই আলোচনাগুলো হওয়া দরকার। কারণ ডাক্তার পেশেন্টের রিলেশনশিপ এটা যদি ভালো না থাকে তাহলে কিন্তু এই দেশে কিন্তু রেফার কালচার চালু হবে। দেখবেন যে কেউ চিকিৎসকরা কিন্তু দায় না চিকিৎসা করবে না, উপজেলা হেলথ কমপ্লেক্সে যাবেন, উনি সদর হাসপাতালে পাঠাবেন, সদর হাসপাতাল যখন দেখবে যে আমার বিপদ হবে আমি তখন মেডিকেল কলেজে পাঠাবো, মেডিকেল কলেজে যখন ইনস্টিটিউটে পাঠাবে, ইনস্টিটিউট পাঠাবে সিঙ্গাপুর। তখন এই সিঙ্গাপুর রেফারেল সিস্টেম যদি আমার দেশে আনতে চাই তাহলে কিন্তু এইগুলোকে এন্টারটেন করার প্রশ্ন আসে। আদারওয়াইজ আমাদেরকে বুঝতে হবে যে এই সমাজে এই বিদ্যমান যে প্রেক্ষাপট রয়েছে সেই প্রেক্ষাপটের ভেতর থেকে সর্বোচ্চটুকু পাওয়ার জন্য সরকার, জনগণ, চিকিৎসক সবাইকে মিলে একটা আইন করা দরকার। সুরক্ষা কোনো আইনের ব্যবস্থা না, আমাকে আইন দিয়ে আপনি কি সুরক্ষা দেবেন, যে আমাকে পিটাবে না, রোগী বলবে যে না আমাকে ভালো চিকিৎসা দেবে, এটা এইভাবে আইন দেওয়া হয় না। চিকিৎসার সাথে মানবিকতার সম্পর্ক আছে, আইন চিকিৎসার একমাত্র সমাধান না। জি, দুটো বিষয় আপনাদের চারজনের মন্তব্য অনুষ্ঠান শেষ করবো, বেশি সময় নেই। মোহাম্মদ শিশিমণি, পুশিন ইস্যুতে বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা দেখেছে, আবারও আপনার কাছে এই ইয়েতে যাই যে পুশিন ইস্যুতে আসলে আইনে কি বলা আছে, এবং আমরা দেখেছি যে এই নিয়ে তো সীমান্তে উত্তেজনা আছে গত 4-5 দিন ধরে, এই যে বিশেষ করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই যে পালাবদলের পরই এই জায়গায় আসলে আইনি কূটনৈতিক আলাপের কথা তো আমরা দীর্ঘদিন বলছি, এই জায়গায় আসলে আইনি বিষয়টি এই জায়গায় এভাবে বলতে একটি তো বিষয় আছে যে পুশিনের চেষ্টা, কিন্তু এই যে খোলা আকাশে আবার যারা মানবেতর জীবনযাপন করছে দিন শেষে তারাও তো একটা, তাদেরও তো একটা মানবিকতার বিষয় আছে। পুরো সামগ্রিক বিষয়টিতে আইনের দৃষ্টিতে যদি আপনি দেখেন। আচ্ছা, আমি আপনাকে আগে একটা 1 মিনিট সময় নিই, পরে আমি এটা শর্ট শেষ করে। যেমন ধরুন একটা প্রশ্ন এসেছে, আমি আগেও বলেছি যে এখানে আসলে আমি একটা প্রবণ ফ্রি সার্ভিস দিতে গিয়েছি, কারণ ভুক্তভোগীরা আমার কাছে ঘটনা ঘটার 2 দিন পরে আসছে, এসে বলছে স্যার আমাদেরকে কি করে আমরা এটা ডিল করব, আমাদের তো শিশু মারা গেছে। প্রথমে একজন আসলো, তাই আমি বললাম যে আপনারা সকলে মিলে সিদ্ধান্ত নেন, যা করেন সকলে মিলে করেন। পরের দিন আবার সবাই মিলে আসলো, স্যার আমাদেরকে সাহায্য করেন। তো বললাম যে কীভাবে আমি তোমাদেরকে সাহায্য করব, বলছে আমরা সন্তান হারা, আমাদের আরও 2-3জন সন্তান আদ্দিন হাসপাতালে রেগুলার ডেলিভারিতে হয়েছে, আমরা এর ভালো সার্ভিসও পাইছি আগে, কিন্তু এখন কি করা, এখন তো বাচ্চা মারা চলে গেছে। আমি বললাম যে তোমরা কি চাও, কি তোমরা আদ্দিন হাসপাতালের সাথে কথা বলো, তোমাদের অ্যাংজাইটির কথা বলো, সরাসরি কথা বলো। বলছে স্যার আমরা করতে পারবো না, আপনি বলেন আইনে কি আছে। আমি বললাম যে 2টো পদ্ধতি আছে আমাদের দেশে, অতীতে দেখেছি আইন নাই, কিন্তু আমাদের হাইকোর্ট ডিভিশন মাঝে মাঝে কম্পেনসেশনের আদেশ দিয়েছে ভেরি রেয়ার কেসে। আবার আরেকটা আছে 304-এর অধীনে নেগলিজেন্টের কারণে মামলা হয়, এটাও আমি দেখেছি। এর বাইরে আমাদের দেশে আপাতত কোনো আইন নেই। এই প্রেক্ষাপটে আমি মঞ্জু ভাইয়ের কথার জবাবে বলছি, এখানে আমার কোনো প্রফেশনাল এঙ্গেজমেন্ট নাই, আই এম সিম্পলি একজন বিনামূল্যে সার্ভিস প্রোভাইডার। আমি চেয়েছি যারা সন্তান হারা হয়েছে তারা ভালো থাকুক, তারা একটু সান্ত্বনা পাক। আবার আমি এটাও চেয়েছি আদ্দিন হাসপাতালের রেগুলার সার্ভিসটা যেন বন্ধ না হয়ে যায়। দিস ইজ হোয়াট ইজ মাই পজিশন। সেকেন্ড প্রশ্ন হলো পুশিন যেটা বলছেন, আমাদের সাথে ইন্ডিয়ার একটা এক্সট্রাডিশন ট্রিটি আছে। এই এক্সট্রাডিশন ট্রিটির আলোকে আপনার মনে আছে কিনা জানি না, অনুপ চেটিয়ার কথা, অনুপ চেটিয়া কিন্তু বাংলাদেশ থেকে ওখানে নিয়ে যাওয়া হয়েছে। আমি এখন একটা মামলা করি যেখানে 17 জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি
ইন্ডিয়ান কোর্ট থেকে বাংলাদেশের কাশিমপুর কারাগারে ট্রান্সফার করা হয়েছে থ্রো হোম মিনিস্ট্রি এবং ল মিনিস্ট্রির প্রেক্ষিতে। বাংলাদেশ থেকে সাজা হয়েছে ইন্ডিয়ান সুপ্রিম কোর্টে। প্রশ্ন এসেছে 22.5 বছর খাটার পরে তারা বাংলাদেশ থেকে মুক্তি পাবে কি পাবে না। দ্যাট কেস আই এম হ্যান্ডেলিং না। তো এই ট্রিটি ছাড়া বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে বন্দি বিনিময় ট্রিটি ছাড়া এরকম পুশ ইন আর পুশ ব্যাক বলে কোনো আইন নেই। ইটস নট এ ল, দিস নট কাভার্ড বাই ল। এই জন্য দেখবেন এটা চোরাগুপ্তা আকারে হতে চায়। সেই চোরাগুপ্তা কি, ওরা লোকদেরকে সীমান্তের এখানে নিয়ে আসে, জড়ো করে রাতের কোনো আধারে রকম আবার পাঠিয়ে দিতে রাতের আধারে কোনো রকম সীমান্ত পার করে দিতে পারলেই হলো। এইটাকে আপনি আইনের প্রেক্ষাপটে বিশ্লেষণ করতে পারবেন না। নো স্যাংশন। উচিত কি, বাংলাদেশটা সভারেন কান্ট্রি, ওটা একটা সভারেন কান্ট্রি। এই কাজগুলো এভাবে চোরাগুপ্তাভাবে হওয়া উচিত না। ইট হ্যাজ টু বি সেটেলড বাই পার্টিজান আলাপ আলোচনার ভিত্তিতে। কারণ দুটো প্যারালাল এন্টিটির ব্যাপার এখানে। আমাদের সঙ্গে তাদের যে সমস্ত বর্ডার বিরোধ আছে কিংবা যে সমস্ত বিরোধ আছে এগুলো সভারেন টু সভারেন ডিটারমিন করা উচিত। আমাদের মাননীয় হোম মিনিস্টার একটা খুব ভালো কথা বলেছেন। তিনি বলেছেন বাংলাদেশ একটা ইন্ডিপেন্ডেন্ট সভারেন কান্ট্রি, এটা ডিল করবে ইন্ডিয়ান সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে, নট উইথ দি রাজ্য সরকার। বাংলাদেশের কাউন্টার পার্ট কি, ইন্ডিয়ান সেন্ট্রাল গভর্নমেন্ট। তো আমি মনে করি এইটার ডিলিংসটা হওয়া উচিত স্টেট টু স্টেট, চোরাগুপ্তা আকারে না। ওরা পুশ ইন করবে আর আমরা গিয়ে দলবল সহ ফিরাবো, হই হুল্লোড় করবো, আর হারিকেন জানায় নেন্টন জানায় আমরা পাহারা দিব, তারা করবে। এটা তো বথ স্টেটের জন্য এটি ডিসগ্রেসফুল, এটা করা উচিত না। জি, অধ্যাপক ডক্টর আব্দুল আল মামুন, এই যে পুশিং ইস্যু, সীমান্ত হত্যার তো আমরা দীর্ঘ বছর ধরে আলোচনা করে যাচ্ছে, এখনই এই নতুন করে পুশ ইন ইস্যু যে এলো, এবং এই যে শিশিমণি বলছিলেন যে আইনে তো নেই, এবং এটা এই জায়গায় এই নতুন সরকার আসার পর আমরা দেখেছি যে নরেন্দ্র মোদী নিজে বলেছেন যে সম্পর্ক উন্নয়নের বার্তা দিচ্ছেন, কিন্তু সেই জায়গায় এই পুশিং তো সম্পর্ক উন্নয়নের তো বার্তা দেয় এবং না। অবশ্যই মানে আমরা ভারতের যে মুখপাত্র পররাষ্ট্র মন্ত্রণালয়, তার বক্তব্য ছিল যে কোনো রাজ্য সরকারের লেন্সে নয়, দিল্লির যে কেন্দ্রীয় সরকার তার লেন্সে বাংলাদেশের সাথে সম্পর্ক নির্ধারিত হবে। কিন্তু আনফর্চুনেটলি শুভেন্দু অধিকারীর মতো মানুষ যখন পশ্চিমবঙ্গের ক্ষমতায়, তখন আমরা যেটা ধারণা করেছিলাম সেটি হচ্ছে। বরং আমি একটু অন্য প্রেক্ষাপটটা দিই, যেহেতু শিশিরমণির আইনজীবী, আমরা আজকে বিভিন্ন সাবজেক্ট এক্সপার্ট হিসেবে কথা বলছি, যে কয়েকটা পরিবর্তন কিন্তু বাই নর্মস এখানে ঘটছে, আমি সেটা একটু হাইলাইট করি। যেমন আজকে একটা জিনিস দেখলাম, আমি আশা করি যে ভিডিওটা সত্যি, যেটা আমি একটু টক শোতে কোট করছি, যে মানুষ তাড়া করছে যে বিডিআর এর বিজেপির সাথে মানুষও, এটা সিগনিফিক্যান্ট। আমরা দেখলাম বা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যখন বললেন সেদিন যে অনুপ্রবেশ করলে, গুলি করলে সেটা আসলে বর্ডার কিলিং নয়, আমরা অনেক ওই সময় ভুল বুঝেছিলাম, সেটা একটা কড়া বার্তা। আপনি যদি বিজেপির এখনকার প্রস্তুতি দেখেন, স্ট্যান্ড দেখেন, সবকিছু, এটা একটা বার্তা। অবশ্যই যে মানুষগুলো মাঝখানে পড়েছে, আমি এক্সট্রাডিশন ট্রিটিকে সমর্থন জানাতে চাই, কিন্তু অসংখ্য মানুষকে এক্সট্রাডিশন ট্রিটির মাধ্যমে আমরা আনবো, প্রসেস করব, এটাও কতটুকু বাস্তবতা সেটাও মুশকিল। সভরেন স্টেট হিসেবে যেটা করা দরকার কিছু না, মোটা দাগে একটা ভালো মেসেজ কিন্তু আমরা দিচ্ছি। যে আশঙ্কাটা আমরা করছিলাম পুশিং হবে, সেটা হচ্ছে, এবং আমাদের দিক থেকে কড়া জবাব আমরা দিচ্ছি। আরেকটা হচ্ছে যে মানুষগুলো মাঝখানে পড়ে থাকলো, এটা দায়িত্ব কিন্তু ভারতের মতো যারা একটা মুখোশধারী গণতান্ত্রিক রাষ্ট্র বলে নিজেদেরকে, বা আন্তর্জাতিকভাবে তারা একটা সুপার পাওয়ার হিসেবে দেখতে চায়, যদিও তাদের আঞ্চলিক পাওয়ারের হিসাব কিতাবটা পাল্টে যাচ্ছে নেই বা দেশে ভারতের মানবাধিকার সংগঠনগুলোই কিন্তু বলছে যে ভারত তাদের জন্য বড় একটা বড় বিষয়, তারা নিজেরাই সমালোচনা। আরেকটা জিনিস দেখেন যে আমাদের এখানে অনেক সময় না এই জিনিসগুলো প্রকাশিত হতো না, মিডিয়াতেও তেমন আসতো না, 30 জন 40 জন যাই আসতেছে, একটা তো হলো মিডিয়ার উন্নতি, অনলাইন মিডিয়া, এটা একটা বাস্তবতা। আর একটা হচ্ছে এই ঘটনাগুলো কিন্তু গত 17 বছরে এটাকে গায়েব করে দেওয়া হয়েছে, এখন সেটা আমরা দেখতে পাচ্ছি, বা চক্ষুর আড়ালে না থেকে এটা প্রকাশিত হচ্ছে, সেটা একটা বড় ঘটনা। বাট যে জিনিসটাতে আমি বলতে চাই যে বর্তমান সরকার শুধুমাত্র এই বর্ডারে এই যে সারা টানা পোড়ান বা যে ঘটনাগুলো ঘটছে, আলটিমেটলি মানুষ সাফার করে, যদিও এর পুরোটা দায় ভারতকে নিতে হবে, কিন্তু কূটনৈতিক আলোচনা এবং সমাধানটাও গুরুত্বপূর্ণ। আমি ওর কি আনফর্চুনেটলি আমরা যেটা আশা করেছিলাম যে এই নির্বাচিত সরকার আসার পরে ওভারওয়েলমিং মেজরিটি নিয়ে সেই জায়গাটাতে আরো দ্রুত উন্নতি হবে, সেটা ভারতকে উন্নতি করা উচিত, এবং আওয়ামী লীগের লেন্স দিয়ে বাংলাদেশকে না দেখে বাংলাদেশের জনগণকে তাদের রাষ্ট্রীয় লেন্স দিয়ে দেখা উচিত। 2 নম্বর হচ্ছে যে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন বিভিন্ন ইস্যুকে নিয়ে যেতেন আন্তর্জাতিক পরিমণ্ডলে,
সেপ্টেম্বরের জন্য অপেক্ষা না করে আমরা বিমস্টেক একটা অপরচুনিটি হারিয়েছি, সার্ক এখন কার্যকর নয়। তার মানে যেটা কি হয়, বাইল্যাটারাল হয়, এরপরে রিজিওনালি ডিসকাশন হয়, তারপরে কিন্তু ইন্টারন্যাশনালি যায়। সার্ক না থাকার কারণে এটা সম্ভব হচ্ছে না। গত বিমস্টেকে আমার থাকা সৌভাগ্য হয়েছিল থাইল্যান্ডে, তখন আশা কিছুটা আলোচনা হয়েছিল, কিন্তু আর একটু স্ট্রং ইফেক্টিভ মেসেজ দিতে পারতেন ইউনূস সরকার, কিন্তু সেটা দেওয়া হয়নি। আন্তর্জাতিক ফোরামে এটা নিয়ে যাওয়া উচিত। এইভাবে প্রতিদিনের এই লাঠি ছোটা গোলাগুলির বাইরে গিয়েও আন্তর্জাতিক ফোরামে নিয়ে যাওয়া উচিত, এবং সেখানে আমি মনে করি বাংলাদেশের মুখ উজ্জ্বল হবে এবং ভারতের মুখ উজ্জ্বল সেখানে হওয়ার সম্ভাবনা নেই। জি, মুজিবুর রহমান মঞ্জু, যে ছোট পুশিং ইস্যুতে আসলে কি করা দরকার এই সংকট সমাধানে? না, পশ্চিম তো এটা আমাদের বিরুদ্ধে একটা রাজনৈতিক অস্ত্র। ভারত এই পশ্চিমবঙ্গের এই মানে ত্রিপুরা, আসাম বা পশ্চিমবঙ্গ এইসব জায়গায় আমরা দেখেছি কিছুদিন পর পর এই কাজটা করা হয়, এবং এটা যে মানে ইন্টেনশনাল করা হচ্ছে সেটা তো পরিষ্কার। এটা তো আন্তর্জাতিক আইন বা দ্বিপাক্ষিক আলোচনা ছাড়াই এ ধরনের ঠেলে এখানে কিছু মানুষ ঢুকিয়ে দেওয়ার যে প্রবণতা, এবং এই যে নির্বাচনে যে ইস্যুটা করা হয়েছিল, এতগুলো মানুষকে তাদের নাগরিকত্ব বাতিল করে এদেরকে পাঠানো, এটা তো অনেক দিন থেকে এই বজগরটা পাকানো হচ্ছিল। আমাদের কথা হচ্ছে অত্যন্ত পরিষ্কার, যেখানে যে একটা ম্যালাফাইড ইন্টেনশন আছে এটা তো পরিষ্কার। কই আমাদের এখান থেকে যারা পালিয়ে এই যে আওয়ামী মানে দুর্বৃত্তরা যারা ভারতে গেছে ওদেরকে তো পুশিং করছে না, বা আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব যখন সেখানে আটকা পড়েছিলেন তখন ট্রাভেল পাসের অভাবে ওনাকে দেশে পাঠানো যাচ্ছিল না। কি আইনগত ব্যাপার, যত এটা আমাদের বৈধ একটা লোক, উনি বাংলাদেশে আসতে পারছেন না ট্রাভেল পাসের অভাবে, আর এখানে শত শত লোককে ওরা খুব ধরে এনে আমাদের এখানে ঢুকে দিতে চাচ্ছে। সুতরাং এটা অত্যন্ত পরিষ্কার, এখানে ভারতের কেন্দ্রীয় রাষ্ট্রের, এটাও আমি মনে করি এটা এক ধরনের মানে শয়তানি, যে এটা রাজ্য সরকারের ব্যাপার। এটা ভাই রাজ্য সরকারের সাথে তো আমার সীমান্ত না, সীমান্ত তো ভারত রাষ্ট্রের সাথে আমার, ঠিক আছে? এখানে তো আমরা কোনো মানে আমাদের সাথে তো আলাদা পশ্চিমবঙ্গের সাথে কোনো ট্রিটি হচ্ছে না, কোনো চুক্তি হচ্ছে না, কোনো ডিল হচ্ছে না, ভিসাও ইস্যু তো কোনো রাজ্য সরকার করছে না। সুতরাং এটা অত্যন্ত পরিষ্কার আমি মনে করি আমাদের সকল রাজনৈতিক দলের, যেটা অন্তর্বর্তীকালীন সরকার সময় হয়েছিল, যে আমাদের এখানে হিন্দু নির্যাতন হওয়ার একটা মিথ্যা প্রপাগান্ডা শুরু করেছিল ভারতের মিডিয়াতে, তখন প্রফেসর ইউনূস আমাদের সব রাজনৈতিক দলকে ডেকেছিলেন। আমি মনে করি বর্তমান সরকারের উচিত সকল রাজনৈতিক দল, সকল স্টেক হোল্ডারদেরকে এটা নিয়ে বসা, যে আমরা এটা কোনোভাবে গ্রহণ করব না, এবং এই যে মানুষগুলোকে মানবেতরভাবে সেখানে যে কষ্টটা দেওয়া হচ্ছে এটা যেন ইন্টারন্যাশনালি ভয়েস রেজ করা দরকার, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে এঙ্গেজ করা দরকার। ইউনিসেফ আমরা দেখেছি তারা বিভিন্ন জায়গায় এই ধরনের যারা মানে অমানবিক আচরণের শিকার হয় তাদের ব্যাপারে তাদের এক ধরনের প্রোটেকশন থাকে। আমরা দাবি করব যে সবাই এখানে কনসেন্ট্রেটেড করা দরকার তাদের দৃষ্টি, যে যাদেরকে এইভাবে এনে এখানে মানবতাভাবে রাখা হচ্ছে তাদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা বা তাদের শেল্টার, তাদের দেখাশোনার করা দায়িত্ব নেওয়া উচিত। জি জি, অধ্যাপক মধুর হোসেন আলমগীর পাভেল, এই যে পুশিং ইস্যুতে আসলে সরকার কি পথে এগোবে? আমার মধ্যে এটা একটা মানে জটিল মানবিক একটা ব্যাপারটাকে সামনে দাঁড় করানো হয়েছে। আমাদের জন্য পরিষ্কার বিষয়টা হলো এরকম, এটি হচ্ছে একটা চরম অবমাননাকর পদক্ষেপ ভারতের পক্ষ থেকে আমাদের বিরুদ্ধে নেওয়া হয়েছে, এবং জানা যে এর মধ্যে একটা মানবিক ব্যাপার আছে, যে মানুষজনকে ঠেলে দেবো, সবাই বলে যে ঠিক আছে মানবিক কারণে এটা গ্রহণ করে নাও। বিষয়টি হচ্ছে মানবিকতা কারা দেখাবে? যারা দীর্ঘদিন ধরে ভারতে ছিল, মানবিকতা দেখানোর দায়িত্ব তো প্রাথমিকভাবে তাদের দিক থেকে। তারা প্রশ্ন তুলতে পারে যে এই লোকগুলোর জাতীয়তা নিয়ে আমাদের প্রশ্ন আছে, তারা আমাদের বাংলাদেশি মনে হচ্ছে, আলোচনার মধ্যে দিয়ে তারা বাংলাদেশি তারা বাংলাদেশে চলে আসবে, কোনো সমস্যা নেই। প্রশ্নটা হচ্ছে যে এই জায়গাতে একটা রাজ্য সরকারের একজন মুখ্যমন্ত্রী তিনি যে ভাষা ব্যবহার করছেন, যে কথা বলছেন, যে বডি ল্যাঙ্গুয়েজে একটা দেশকে লক্ষ্য করে যে অবমাননাকর কথাগুলো বলছেন, সেটা কেন্দ্রীয় ভারত তাকে প্রতিরোধ করবে না। একই বলছে যে ডাবল ইঞ্জিন সরকার, তো সেই জায়গাতে এটা কিন্তু বোঝা দরকার যে এটা উগ্র ধর্মান্ধ রাজনীতিকে উস্কে দেওয়া, যেটা আগামী নির্বাচনে তারা কেন্দ্রীয় সরকারের এই সুবিধাটা তারা নিতে চায়। এর মধ্যে কোনো জনকল্যাণকর কোনো পদক্ষেপ এখানে আছে বলে মনে করবার কোনো কারণ নেই। এখন প্রশ্নটা হচ্ছে যে মানবিক কথা উঠতেই পারে, কিন্তু আমরা তো জানি যে যেদিনই এই পশ্চিমবঙ্গে নির্বাচনটি হয়েছে সে রাতেই যেখানে আমরা কথা বলেছি, আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে আমরা আশঙ্কা করছি যে এটাই তারা অস্ত্র হিসেবে ব্যবহার করবে, এবং তারা সেটাই গেছে। কারণ তারা যতটাই বেশি এই উদার, একেবারে আমরা ধর্ম নিরপেক্ষতার কথা যতটাই বলি না কেন, এটা পরিপূর্ণভাবে একটা ধর্মীয় অন্ধত্বকে রাজনৈতিক হাতিয়ারে রূপান্তরণ করার একটা প্রক্রিয়া হিসেবে এই কাজটি করা হয়েছে।
আমার মনে হয় যে এখানে খুবই যুক্তিসঙ্গতভাবে সার্বিকভাবে পুরো দেশের একটা ঐক্য হচ্ছে এই জায়গার সবচাইতে বড় প্রতিরোধের ক্ষমতা। আমাদের সবারই ঐক্যবদ্ধ কণ্ঠস্বরে এটাই থাকা দরকার যে ভারত এই কাজটা করতে চাইলে তাকে এটা কূটনৈতিক পর্যায়ে করবে। পশ্চিমবঙ্গ সরকারকে আমরা এখানে আলোচনার কোনো অংশী করতে চাই না, যেটা ভারতের হয়তো একটা প্রকান্তর একটা ইচ্ছা। এটা কেন্দ্রীয় সরকারের সাথে কেন্দ্রীয় সরকার আলোচনা হবে। ব্যক্তি নাগরিকত্ব নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা যে পদ্ধতিতে আন্তর্জাতিকভাবে সমাধান হয় সেই পদ্ধতি অনুসরণ করতে হবে। রাতের অন্ধকারে লোকজনকে ঠেলে সীমান্ত পার করে দেওয়া নয়। জি, অনুষ্ঠানে একেবারে শেষ একটি বিষয় চারজনের কাছে মন্তব্য শুনে শেষ করব। মোহাম্মদ শিশির মনির, সরকারের 100 দিন, সরকারের 100 দিন আপনি কীভাবে দেখেন? ছোট্ট করে একটু যুক্ত করতে চাই। টিআইবির পর্যবেক্ষণ হচ্ছে সুশাসনের ঘাটতি আছে, অব্যবস্থাপনা আছে, দলীয় প্রভাব বিএনপির ইশতেহার পূরণের ঝুঁকি তৈরি করছে। সরকারের 100 দিন সামগ্রিক দৃষ্টিতে 100 দিনে তো মূল্যায়ন পরিপূর্ণ করা যাবে না। আমি তো মনে করি ভেরি প্রাইমারি স্টেজে আছে সরকার। অনেক কিছুকেই তারা নতুন করে গঠন করার চেষ্টা করছে। আমি এটাকে কিছু পজিটিভলি দেখি, কিছু নেগেটিভলি দেখি। আমি দেখতে পাই যে মাননীয় প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে অনেক সিম্পলিসিটির পরিচয় দিতে চাচ্ছেন। তিনি তার সঙ্গে তার দলের এবং সরকারের লোকদেরকে নিয়ে হাঁটতে চাচ্ছেন, ইনোভেশন করতে চাচ্ছেন, মিতব্যয়িতা দেখাচ্ছেন, পটেনশিয়াল লোকদেরকে পিক আপ করার চেষ্টা করছেন। কিন্তু আমার মনে হয় ওনার সাথে ওনার টিমের লোকেরা ওনার মেসেজটা পরিপূর্ণভাবে অ্যাকসেপ্ট করতে পারছেন না, যে কারণে এক ধরনের অ্যানোমেলিজ আমার চোখে পড়ে। এটা করতে পারলে ভালো হইতো, দেশের জন্য ভালো হইতো, সরকারের জন্য ভালো হতো। আর সেকেন্ড জিনিস আমি দেখি যে সংস্কার এবং রিফর্মের কর্মকাণ্ড নিয়ে দীর্ঘদিন আলাপ আলোচনা করে একটা ধারাবাহিকতা রক্ষা হবে বলে আমরা এক্সপেক্ট করেছিলাম। এই জায়গাতে একটা ছন্দপতন হয়েছে। এই ছন্দপতনের কারণে সরকারের কর্মকাণ্ডের সার্ভিস ওরিয়েন্টেশন যেগুলো তারা দিচ্ছেন, এই জায়গার মধ্যে অন্যান্য রাজনৈতিক সঙ্গীদের তারা একই পাল্লায় নিতে পারছেন না। কেউ কেউ চিট ফিল করছেন। কেন সেই চিট ফিল করছেন? কারণ কমিটমেন্টগুলো থেকে যখন একটা পার্টনার সরে যায় তখন অন্য পার্টনার এটাকে এক ধরনের বঞ্চনা বোধ করেন, প্রতারণা বোধ করেন। আমার মনে হয় এখানে একটা বিগ মিস্টেক করেছেন তারা। এই মিস্টেকটা না করলে আজকে রাষ্ট্র চালানোটা আরও সহজতর হতো। সংস্কার প্রক্রিয়া থেকে ভেবে সরে আসা ঠিক হয় নাই। থার্ড হলো সার্ভিস ওরিয়েন্টেশন দেওয়ার ক্ষেত্রে সরকার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট কিভাবে করবেন, এটা আমার কাছে এখনও বেশ চ্যালেঞ্জিং মনে হয়। বিশেষ করে কিছু ব্যাংককে নিয়ে, কিছু জায়গায় অ্যাপয়েন্টমেন্টকে নিয়ে, কোনো কোনো জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট লোককে সেট আপ না করতে পারার যে ক্রিটিসিজম তাদের বিরুদ্ধে উঠেছে, আমার কাছে মনে হয় এটা জেনুইন। দে শুড লুক ইনটু ইট। আমি অলওয়েজ কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের পক্ষের লোক। আমি মনে করি গভর্নমেন্টকে উদার হওয়া ভালো। যে সমস্ত ক্রিটিসিজমগুলো বাজারে এসেছে, দে শুড টেক দিস ক্রিটিসিজম পজিটিভলি। এখানে রিয়াক্টিভ হওয়ার কিছু নাই। আমি মনে করি বিএনপি সরকার ফেল করলে আমাদের কারো কোনো লাভ নেই, কিন্তু বিএনপি সরকার সাকসেসফুল হলে সকলেরই লাভ আছে। এবং এই জায়গায় বিএনপির চেষ্টা করা উচিত তার অনুষঙ্গদেরকে সাথে করে কনফিডেন্সে নিয়ে রাষ্ট্র চালানোর মেকানিজম বের করা, এবং এতে বাংলাদেশ নামক রাষ্ট্রটা প্রোগ্রেস হবে কুইকলি। অধ্যাপক ডক্টর আব্দুল আল মামুন, এই যে সংস্কারের প্রত্যাশার ছন্দপতন, প্রতিশ্রুতি থেকে কিছুটা সরে আসা, দিন শেষে বিএনপি ফেল হলে আসলে কারোর জন্যই ভালো হবে না। হ্যাঁ, একেবারে কনক্লুসিভ রিমার্ক হয়ে গেল। শিশির মনিরটা কিছুটা ছিল, আপনি পুরোটাই কনক্লুশন টানলেন যখন বলা হচ্ছে যে অধ্যাদেশগুলো আবার রিভিউ হবে, তড়িঘড়ি করে করা হয়েছে কিনা সেটাও দেখতে হবে। এবং এখন আজকে উদ্বেগ জানাচ্ছে এই জায়গাগুলোতে। উদ্বেগ জানাতে পারেন, উদ্বেগের মাত্রাটা কম হওয়া উচিত, কারণ মাত্র 100 দিন এবং সরকার বলেছে যে এটা পুনর্বিবেচনা করে আরো ভালোভাবে কিভাবে করা যায় সেটা আনা। আমি ছোট্টটা খুব ইনসিগনিফিকেন্ট বাট ভেরি সিম্বলিক্যালি ইম্পর্টেন্ট। আজকে একজন, এই যখন আমি আপনাদের সাথে কথা বললাম ঘন্টাখানেকে, আমার কাছে একটু আরেকটা টক শোতে ছিলাম, সেখানে একজন আমাকে পাঠালো যে ভূমি মন্ত্রণালয়ের একটা অফিস আদেশ যেখানে বলছে যে তদবির না করার জন্য মাঠ পর্যায়ে কর্মী পরিবর্তনের ক্ষেত্রে বা যারা সরকারি কর্মকর্তা আছে তাদের ডিও লেটার অ্যাকসেপ্ট না করার ক্ষেত্রে, একদম খুব ছোট বিষয় বাট তাৎপর্যপূর্ণ। আমি জানি না শিশির মনির তো বটেই, আমার মানে যে পাবেল ভাই বা অন্য কেউ সরকার থেকে ঘোষণা দিয়ে বলা হচ্ছে যে তদবির না করতে, এরকম ঘটনা কিন্তু বিরল। তার মানে পরিবর্তনটা সূচনা হয়েছে, এবং যেটা শিশির মনির বললো যে প্রাইম মিনিস্টারটা অন্যরা ধারণ করতে পারছেন না, সেটারও পরিবর্তন আসছে এবং ধারণ করছে। যেমন ভূমি মন্ত্রণালয়ের একটা উদাহরণ আমি দিলাম।
বা কিন্তু এটা তো একটা প্রসেস, এটা একটা সংস্কৃতিটা স্পিল ওভার ইফেক্টটা লাগবে, সময় লাগবে। চুয়ে চুয়ে নিচে পড়তে হবে। আমি আশাবাদী যেভাবে যাচ্ছে রাজনৈতিক সংস্কার বা রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনে, সেটা একটা ভালো জায়গায় যাবে। আর যেটা বলছেন ওই সংস্কার নিয়ে, আমি এই মুহূর্তে আমি মনে করি যে এখনো আশাবাদী। আর বিএনপির অবস্থান আমার যতটুকু আমি বুঝি যে খুব ক্লিয়ার, যে তারা তাদের মতো করে সংস্কার করবে এবং তাদের ম্যান্ডেট যেটা রয়েছে তার ভিত্তিতে তারা যাবে, 31 দফার ভিত্তিতে যাবে, বা আমাদের যে ম্যানিফেস্টো তার ভিত্তিতে যাবে, সেটি আমি ওই জন্য একেবারে নিরাশ হতে চাই না। তবে একটা জিনিস, টিআইবির যে রিপোর্টটা আমরা যেন কনফিউজ না হয়ে যায়, ওটাকে তারা কিন্তু রিস্ক ফ্যাক্টর আইডেন্টিফাই করেছে, হুইচ ইজ পজিটিভ। উইকনেসটা হচ্ছে কোনো কম্পারেটিভ অ্যানালাইসিস নাই। আর থার্ড হচ্ছে যে তারা বলেন নাই যে এটা এখনই সরকারের অবস্থা খারাপ হয়ে গেছে, এটা 3 মাসে সম্ভব না। জি মুজিবুর রহমান মঞ্জু, ছোট্ট করে সরকারের টিআইবির যে রিমার্কস, সেখানে একটা লাইন আমার কাছে খুব সিগনিফিক্যান্ট। তারা বলেছে যে নতুন নেতৃত্বের দৃষ্টান্ত আছে, কিন্তু নতুন শাসন ব্যবস্থার দৃষ্টান্ত নাই। মানে এই 100 দিনে যেটা একটু করে শিশির বলল যে অনেকগুলো ভালো ভালো উদ্যোগের ছোঁয়া আছে, কিন্তু বাস্তবে মানে ইমপ্লিমেন্টেশনের জায়গায় দেখা যাচ্ছে যে এটা নতুন শাসন ব্যবস্থার ইঙ্গিত করে না। আমরা যদি দেখি মানে আপনার চাঁদাবাজির পরিস্থিতি কি আছে, আমরা যদি দেখি খুন হত্যা, টিআইবিটাও বলেছে 600 খুন হয়েছে এই 100 দিনে, ঠিক আছে? কার দায় কি সেটা নয়, আমরা তো সরকারকেই জবাবদিহিতা চাইবো। আরেকটা ইন্টারেস্টিং ঘটনা আমি আজকে দেখলাম একটা টেলিভিশন রিপোর্টে, এটা পাভেল ভাই ভালো করে বুঝবেন, এটা মানে অবিশ্বাস্য। সেটা হচ্ছে বগুড়ায় তারেক রহমানের বাড়িতে যাওয়ার যে রাস্তাটা, সেটার ইট খুলে নেওয়া হয়েছে। আজকে শুনলাম যে 10 লাখ টাকা বরাদ্দ হয়েছিল সেখানে রাস্তাটা করার জন্য, সেখানে যিনি কন্ট্রাক্টর ছিলেন উনি নাকি ভাড়াতে ইট এনে বসিয়েছিলেন। তারেক রহমান মানে প্রধানমন্ত্রীর সফরের পরে এই ইটটা খুলে উনি নিয়ে চলে গেছেন। মানে মানে দুর্নীতির মানে এইরকম আজগবি ঘটনা আমি আর শুনি নাই, যে রাস্তায় বসানোর পরে রাস্তার ইট আবার তুলে নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ দুর্নীতির জায়গাটার কিন্তু নানা রকমের মানে আশঙ্কা আমাদের মধ্যে যে কাজ করছে সেটা আছে আর কি। তো 100 দিনের একটা অ্যাডভান্টেজ তো সরকার পাবেই, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু 100 দিন সাধারণত মনে করা হয় যে প্রথম যখন থাকে মানুষের একটা জেদ থাকে, মানে একটা সিরিয়াসনেস থাকে। আমাদের সমাজ ব্যবস্থাটা কীরকম, প্রথমে খুব সিরিয়াস থাকে, আস্তে আস্তে ডিক্লাইন করে। কিন্তু আমরা এখন দেখছি যে প্রথমেই ডিক্লাইনিং, প্রথমেই চাঁদাবাজি, প্রথমে খুন, প্রথমেই দলীয়করণ, প্রথমেই সংস্কার না করার উদ্যোগ। কিন্তু মামুন ভাই যেটা বললেন যে না আপনারা একটু ধৈর্য ধরেন, হয়তো সংস্কারের পথ দেখবেন, তো এখন এটা আমরা উল্টা দেখতে পাচ্ছি। আমাদের দেশে সাধারণত যেটা হয় প্রথমে খুব জাঁকজমক থাকে, পরে আস্তে আস্তে সেটা ডিক্লাইন করে। কিন্তু এখানে যেটা দেখছি প্রথমেই ডিক্লাইনিং, যদি এখন ভবিষ্যতে আস্তে আস্তে ওনারা ঠিকঠাক করেন। আমার ম্যানিফেস্টো বাস্তবায়ন এটা জাঁকজমক আছে। আমার মনে হয় একবারে শেষের দিকে চলে এসেছি আমরা। সেটা হলো যে দেখুন যে টিআইবি তো একটা গবেষণা প্রতিষ্ঠান, এটা সাহিত্য সংগঠন না যে যারা সাধারণের মতন আচরণ করে বলবে যে সুশাসন, অব্যবস্থাপনা, এই কথাগুলো তো একটা শাব্দিক একটা বিশেষণ। এই শাব্দিক বিশেষণ দেশের সাধারণ মানুষকে প্রয়োগ করেন। তো ওনারা যদি গবেষণালব্ধ কোনো তথ্য যদি দিতেন তাহলে মনে হতো যে তারা নিজেদের সংগঠনের প্রতি সুবিচার করছেন। আর একটা ব্যাপার হলো যে সুশাসন আর অব্যবস্থাপনা রাতারাতি দূর হয়ে যাবে, এটা তো চিন্তা করার কোনো প্রশ্ন নেই। কারণ যে আমলাতন্ত্র আমাদেরকে দেশ চালাতে এই মুহূর্তে সরকারকে সহযোগিতা করছে বলে ধরে নিচ্ছি আমরা, তাদের ঠিক সহযোগিতার মনোভাব আছে কিনা, তাদের জন্ম, তাদের স্থায়িত্ব, তাদের যে সমস্ত কর্ম কারণ যেটা আমরা ইতিপূর্বে দেখেছি, সেখান থেকে যে বিশ্লেষণের একটা নতুন নেতৃত্বের দৃষ্টান্ত কিন্তু নতুন শাসন ব্যবস্থা না। এই নতুন শাসন ব্যবস্থা, শাসনটা কাকে নিয়ে করেন আপনি? শাসন করার জন্য যে ইনস্ট্রুমেন্ট, সেটা তো আপনার প্রশাসনিক ক্ষেত্রে তো আপনার আমলাতন্ত্র, তো সেটা আমাদের ডিসকাসও করছি। সেই ইনস্ট্রুমেন্টের আপনি বদলে ফেলতে পারবেন, সেই ইনস্ট্রুমেন্টের ম্যাচুরিটি বা সেই ইনস্টিটিউশনাল মাইন্ড সেট আপ যেটা আছে, সেটাই সরকারের সেই নীতিকে বাস্তবায়ন করার ক্ষেত্রে কতটুকু প্রোঅ্যাক্টিভ। তারা ইতিপূর্বে যেভাবে তৈরি হয়েছে, বিকশিত হয়ে যে জায়গায় আছে, তাদের মনোজগৎকে রাতারাতিকে পরিবর্তন করে দেবে, এটা খুব কঠিন কাজ। আর নতুন করে একজনকে তৈরি করে আমলাতন্ত্রের সেই সর্বোচ্চ লেভেলে নেওয়া কঠিন। আর একটা যেটা কথা ছিল যে টিম লিডারকে নিয়ে সবাই বলছে যে উনি যাচ্ছেন, ওনার সাথে ওনারা এগোতে পারছেন না। প্রশ্নটা হচ্ছে যে টিমের সবাই তো মেসি হয় না, গোল করার জন্য একজন লোক থাকলেই চলবে, সবাইকে একই রকমভাবে খেলতে হবে এমন না। টিম লিডারের জায়গায় থাকবেন, ওনার দৃশ্যমানতা ওনার চাইতে বেশি উজ্জ্বল এবং ভাষ্য দিতে হবে, সেটাই ঠিক। পাস দিতে হবে সব, হ্যাঁ পাস দেওয়ার কাজটাই করবে তারা। তো সমন্বিত হবে, টিমটাকে কাজ করতে দিন, টিম গোল করতে পারে কিনা সেটা দেখুন। ঠিক, আপনাদের 4 জনকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, পাবলিক পার্লামেন্ট আজ এ পর্যন্তই, আগামীকাল আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।